অনেকদিন যাবৎ ফুফাতো ভাইয়ের আগে পিছে ডানে বামে সবখানে ঘুরছি, কিন্তু পাত্তাই দিচ্ছে না। এত ছেঁচড়ামি করেও পাত্তা পাচ্ছি না। বিরক্ত করার জন্য 2 দিন পিঠে ধূপধাপ 2টা করে 4টা কিল খেয়েছি, তবুও হাল ছেড়ে দিইনি। ভাবতেই অবাক লাগে, আমার কত ধৈর্য! এত ধৈর্য তো পড়তে বসলেও থাকে না। অতএব বোঝা গেল আমি পুরোপুরি প্রেমে ডুবে গিয়েছি। কিন্তু এই ফুফাতো ভাই দিহানকে ডোবাতে পারছি না। শিং মাছের মতো গুঁতো মেরে পিছলে বের হয়ে যাচ্ছে হাত থেকে। কিভাবে যে এনাকে জালে আটকাবো বুঝতেই পারছি না। আমি কুহু, ইন্টার পাস করে এখন বেকার সময় পার করছি। না, একটু ভুল বললাম, বেকার সময় পার করছি না, সব সময়টুকু দিহান ভাইয়ের পিছন লেগে ব্যয় করছি। আর পড়াশোনা করতে ইচ্ছা করে না, যদিও এটা ফ্যামিলির কাউকে বলিনি। এদিকে দিহান ভাইয়ার অনার্স কমপ্লিট, সে এখন তার বাবার সাথে তাদের ব্যবসা দেখাশোনা করছে। আমার এই একটাই ফুপি আর এই একটাই দিহান ভাই। আমার আব্বুর আদরের ছোট বোন আমার ফুপি। দূরে বিয়ে দিয়ে থাকতে পারবে না ফুপিকে প্রতিদিন না দেখলে, তাই সে নিজের বন্ধুর সাথেই ফুপিকে বিয়ে দিয়ে ফুপাকে ঘর জামাই করে রেখে দিয়েছে। ঠিক ঘর জামাই বলা চলে কিনা জানি না। আমাদের দোতলা বাড়িতে উপরতলা আমাদের আর নিচতলা ফুপিদের থাকতে দিয়েছে। ফুপা সবসময় নিজের রোজগার দিয়েই চলেন। আব্বু ফুপির নামে নিচতলা লিখে দিয়েছেন, তাই ফুপার এখানে থাকতে আপত্তি নেই। তাহলে তো এটা ঘর জামাই হলো না। তবুও মাঝে মাঝে শুনি আব্বু আর ফুপা আড্ডা দিতে বসলে আব্বু ফুপাকে ঘর জামাই বলে ডাকছে। ওহারও একটা কথা, এটা হয়তো ভাবছেন যে আমার আব্বু বড় হলে আমারও তো বড় মেয়ে হওয়ার কথা ছিল, তাহলে আমি দিহান ভাইয়ার ছোট কিভাবে হলাম? আসলে আমারও একটা বড় ভাই আছে, তবে সে এখন কোরিয়াতে আছে। যাই হোক, আমাকে এখন নিচতলায় দিহান ভাইয়ের খোঁজে যেতে হবে। ভাবতেই অবাক লাগে, আমার মতো শান্ত শিষ্ট লেজ বিশিষ্ট। থুরি, লেজ বিশিষ্ট হব কেন? ইনোসেন্ট বলতে হবে। আমার মতো ইনোসেন্ট একটা মেয়ে একটা ছেলের পেছনে এত কিভাবে লাগতে পারে, এটা এখন নিজে না হলে হয়তো বিশ্বাস হতো না। চুইংগম চাবাতে চাবাতে গেলাম ফুপির বাসায়। ফুপির বাসায় যেয়ে দেখি দিহান ভাইয়া ঘরে নেই। ফুপিকে জিজ্ঞেস করলাম, ফুপি বলল গোসল করছে হয়তো, একটু বাহিরে যাবে। আমি কি করব ভাবছি, যে কোনো একটা দুষ্টুমি তো করতেই হবে। যা ভাবা সেই কাজ। দিহান ভাইয়ার ঘরে গেলাম। বিছানায় তার কাপড় রাখা ছিল। চুইংগমটা সুন্দর করে তার প্যান্টের পকেটে রেখে দিয়ে আস্তে করে বের হয়ে চলে এসেছি। ফুপি দেখি রান্না ঘরে আছে। এই ফাঁকে আমি বের হয়ে চলে এসেছি। এখন থেকে প্রতিদিন এই চুইংগমকে কাজে লাগাতে হবে। কি আর করবো বলুন তো? গত মাসের শেষের দিকে আমার জন্মদিন ছিল। ঘরোয়াভাবে ছোট করে আয়োজন করা হয়েছিল জন্মদিনে। দিহান ভাইয়ের হাতে বড়সড় গিফট দেখে ভেবেছিলাম হবে হয়তো বেশ ভালো কিছু। গিফট বক্স খুলে দেখি 5 বয়াম চুইংগাম। লে হালুয়া, এতগুলো চুইংগাম! বাসার সবাই তখন খুব হেসেছিল। তখন দিহান ভাইয়া বলেছিল, আমার সাথে ফালতু বকবক করে চাপা ব্যথা না করে এই চুইংগাম চিবিয়ে চাপা ব্যথা করিস। তার এরকম বাণী শুনে কিছুক্ষণ স্ট্যাচু হয়েছিলাম। আমিও কম যাই না। যখন কেক ভাগ করে সবাইকে প্লেটে খেতে দেয়া হচ্ছিল, তখন আমি 2টা চুইংগাম কেকের ভেতর ভরে দিয়েছিলাম। তখন থেকে দিহান ভাইয়া বুঝে গিয়েছিল যে চুইংগাম গিফট করে বড় ভুলই হয়ে গিয়েছে। এই হলো কাহিনী। গতকাল তার বাসার ভেতর পড়া জুতোর মধ্যেও চুইংগাম লাগিয়ে দিয়েছিলাম। বাসায় চলে এলাম আজকের কাজ সেরে। বিকেলের দিকে বাহিরে বৃষ্টি থাকায় ঘুম পাচ্ছিল। এরকম বৃষ্টি হলে আমার সবসময় ঘুম পায়। বেশিক্ষণ ঘুমাতে পারিনি। দরজায় ধূপধাপ আওয়াজে ঘুমের 14টা বেজে গিয়েছে। দরজা খুলে দেখি দিহান ভাইয়া। দাঁতে দাঁত চেপে আমাকে জিজ্ঞেস করছে, আমার প্যান্টের পকেটে চুইংগাম রেখেছিলি কেন? তারপর তিনি চেঁচিয়ে বলা শুরু করলেন, বাদরামি করার আরো কি বাকি আছে তোর? দেখতো দেখ আমার শখের মানিব্যাগটার কি হাল হয়েছে। তোকে চুইংগাম দিলাম নাকি নিজের পায়ে নিজেই কুড়াল মারলাম বুঝতে পারছি না। দিহান ভাইয়ের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে কথাগুলো শুনছিলাম। তখন তিনি আরো রেগে ধমক দিয়ে বললেন, এমন করেছিস কেন? উত্তর দিস না কেন এখনো?
আমি তখন বললাম, দেহান ভাইয়া শোনেন, আমার মতো এমন একজন ইনোসেন্ট মেয়ে কি এই কাজ করতে পারে বলেন? দেহান ভাইয়া তখন চেঁচিয়ে বলল, তুই একটা ইনোসেন্ট পাবিস না, তোর দ্বারা সবই সম্ভব। তখন আমি বললাম, মেনে নিলেই পারেন, তাহলে তো আর এত জ্বালাই না। এই কথাটা একটু আস্তেই বলেছি, কারণ আম্মু আর ফুপি দুজনই ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছিলেন। দেহান ভাইয়ার চেঁচামেচির জন্য এখন এদিকেই এনাদের ফোকাস। ফুপি মাঝে মাঝে বলেন, তোর বড় ভাইয়া এখানে নেই বলে কি আমার ছেলেটাকে জ্বালাচ্ছিস বেশি করে? ফুপি তো আর জানেন না যে কেন জ্বালাচ্ছি। বাসার সবাই এটাই ভাবেন যে জন্মদিনের গিফট চুইংগাম হওয়ায় তার প্রতিশোধ নিচ্ছি। হ্যাঁ, এটাও একটা কারণ, সাথে আরেক কারণ আমাকে মেনে নিচ্ছে না। দেহান ভাইয়া আর বাসার সবাই হয়তো ভাবছে এই শান্ত শিশু মেয়েটা যে এত বাজি হবে কে জানতো। দেহান ভাইয়া রাগ করে নিজের বাসায় চলে গিয়েছেন। আমি আবার দরজা লাগিয়ে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ভাবছি পরবর্তী সময়ে কি করব। রাতে রুটি আর মাংসের তরকারি রান্না করায় আম্মু ফুপিদের রাতে আমাদের বাসায় খেতে দাওয়াত করেছে। যদিও প্রতিদিনই এ বাসা ও বাসা থেকে খাবার দেয়া নেওয়া হয়। ফুবা রুটি মাংসের ঝোল বেশ পছন্দ করেন। ফুবি আর দেহান ভাইয়াও মোটামুটি পছন্দ করেন। সবাই একসাথে রাতের খাবার শেষ করে খোশ গল্প করতে বসেছে। তখন দেহান ভাইয়া আমাকে বলছে, ওই কুহু। আমি বললাম, দেহান ভাইয়া ওই কুহু আবার কি? হ্যাঁ। দেহান ভাইয়া বলল, একদম কথার প্যাচ ধরার চেষ্টা করবি না, জাগিয়ে যতগুলো চুইংগাম অবশেষ আছে নিয়ে আয়। আমি বললাম, এগুলো আমার গিফটের জিনিস, আপনাকে কেন দেব? ফেরত নিতে চাইছেন? দেহান ভাইয়া বলল, হ্যাঁ, ফেরতই নিতে চাইছি। কখন আবার কি করে বসিস আল্লাহ মালুম। আমি এক গাল হেসে বলল, ইতোমধ্যে করেও ফেলেছি। বেশি ভাববেন না ভাইয়া, যাওয়ার সময় টের পাবেন। এই কথা শোনার পর দেহান ভাইয়ার চেহারায় চিন্তার ছাপ এসে গেল। হয়তো ভাবছেন আবার কোন বিপদে পড়তে যাচ্ছেন কে জানে। চলে যাওয়ার সময় দরজার সামনে জুতো পরার পর আম্মু বলে একটা ছোটখাটো চিৎকার করলেন। ফুপি জিজ্ঞেস করছেন, ভাইয়াকে কিরে দরজা ব্যথা পেরি নাকি? এভাবে চিৎকার করলি কেন? দেহান ভাইয়া কাঁদো কাঁদো গলায় বললেন, তোমার এই বদমাইশ ভাই যে আমার জীবনেই চুইংগাম দিয়ে অতিষ্ঠ করে দিল। কোন দুঃখে যে আমি এই চুইংগাম গিফট করতে গিয়েছিলাম। দেখো, আমার 2 জুতোর ভেতরেই চুইংগাম। ফুপি হাসবেন নাকি বকবেন তা হয়তো বুঝতে পারছেন না, কিন্তু ফুপা ইতোমধ্যেই হাসি শুরু করে দিয়েছেন। এটা দেখে দেহান ভাইয়া মনে হচ্ছে এখন আরো জোরেই কেঁদে ফেলবেন। আমি কিন্তু এতক্ষণে ঘরে গিয়ে দরজা লাগিয়ে দিয়েছি। যখন এসব কাণ্ড করি তখন মনে মনে বেশ আনন্দ পাই। কি শান্তি যে লাগছে এখন। পরদিন সকালবেলা বেলকনিতে দাঁড়িয়ে পাশের ফ্ল্যাটের একটা কিউট ছেলের ফুল গাছে পানি দেয়া দেখছিলাম। কিন্তু এইখানে একটা কথা আছে, এই কিউট ছেলেটা দেহান ভাইয়ার ফ্রেন্ড। নামটা ঠিক মনে নেই এখন। ছেলেটা আমাকে দেখলে সুন্দর একটা হাসি দেয়, বেশ সুন্দর হাসিটা। হঠাৎ করে নিচে তাকিয়ে দেখি দেহান ভাইয়া একবার আমার দিকে তাকাচ্ছেন, আরেকবার তার ফ্রেন্ডের দিকে তাকাচ্ছেন। আমি আর বেলকনিতে দাঁড়াইনি। সকালের নাস্তা শেষ করে দেহান ভাইয়া, ফুবা আর আব্বু যখন কাজে চলে যায় তখন ফুপি আমাদের বাসায় চলে এসে আম্মুর সাথে গল্প গুজব করেন প্রতিদিন। সচরাচর আমি তাদের আড্ডায় থাকি না, তবে আজকে দেহান ভাইয়াকে নিয়ে কিছু একটা বলছেন। ঘর থেকে ভালো করে বুঝতে না পারায় ঘর থেকে বের হয়ে গিয়ে ফুপিকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে দেহান ভাইয়ার? ফুপি ফুপি বলল, আর বলিস না কুহু, সকাল সকাল পাশের ফ্ল্যাটের ওর ওই বন্ধু কিরণকে গিয়ে ধরাই করেছে। তারপর আবার সাথে করে ডাক্তারের কাছেও নিয়ে গিয়েছে। জিজ্ঞেস করলাম, কেন পেটালি কিরণকে? সে বলল, কি জানিস, ওই কিরণে নাকি চুইংগাম গিফট করার বুদ্ধি দিয়েছিল। ওর এই বুদ্ধির জন্য নাকি আজ ওর জীবন অতিষ্ঠ হয়ে গিয়েছে, তাই ওকে পিটিয়ে আবার ওষুধও এনে দিয়েছে। বুঝো ছেলের কাণ্ড। এসব কথা শোনার পর ঠিক কোন রিয়েকশন দেব বুঝতে পারছি না। আস্তে করে ঘরে চলে এসেছি। একদিকে খুব হাসি পাচ্ছে, আবার কিরণ ভাইয়ের জন্য একটু খারাপও লাগছে। বেচারা কিরণ ভাই,
আজকে রাতে আবার ফুপির বাসায় আমাদের দাওয়াত। ফুপি খুদের ভাত আর শুটকির ভর্তা করেছেন, তাই দাওয়াত। রাতে খাবার খেতে বসেছি সবাই, কিন্তু দিহান ভাইয়া তার ঘরে ঘুমিয়েছিল। ফুপি ডাকতে বলল আমাকে, গিয়ে ভালো মেয়ের মতো ডাকলাম কতক্ষণ, কিন্তু তার উঠার নামই নেই। মাথায় আবার শয়তানি বুদ্ধি খেলে গেল। এক ছুটে বাসায় এসে একটা চুইংগাম নিয়ে গেলাম তার ঘরে, আবার ভালো মতো আর চাবাইনি। চুইংগামটা টেনে টুনে একটু লম্বা করে তার চুলে পেঁচিয়ে ভদ্রমেয়ের মতো খাবার টেবিলে চলে এসেছি। তারপর আম্মু গেল ডাকতে। আম্মু ভাইয়াকে টেনে তুলে নিয়ে এসেছে। সবাই তো তার চুলের দিকে তাকিয়ে মুখ টিপে টিপে হাসছে, কিন্তু দিহান ভাইয়া এই সম্পর্কে এখনো জানেন না। আম্মু কিছুটা রেগে আছেন বোঝা গেল। আম্মু বলার মধ্যে তখন আমাকে এতটুকুই বললেন যে তাড়াতাড়ি খাওয়া শেষ করে বাসায় যাও। কে জানতো যে আমার কপালে আজকে শনি নাচছে। আম্মুর আগেই খাওয়া শেষ হয়ে গেল। আমার শেষ হতে টেনে নিয়ে আসলো বাসায়। বাকি সবাই তখনও খাচ্ছিল। বাসায় এসে আম্মু হাতে নিলেন বিড়াল তাড়ানোর লাঠি। বলার মধ্যে শুধু এতটুকুই বললেন, বাড়াবাড়ির একটা সীমা আছে কুহু। এমন জ্বালাস কেন প্রতিদিন? আরো করবি। এটা বলেই ইচ্ছামতো মিনিট কয়েক পেটালেন আমাকে। মনে হচ্ছে সারা জীবনের পিটুনি আজকেই খেলাম। আব্বু এসে আম্মুর হাত থেকে লাঠি নিয়ে একটা জোরে ধমক দিলেন আম্মুকে। আম্মু তখনও রেগেছিলেন। এভাবে পেটাতে দেখে আব্বু খুব ক্ষেপে গিয়েছিলেন। আব্বু লাঠিটা কয়েকটা টুকরো করে ছুঁড়ে ফেললেন। আমাকে ধরে নিয়ে এলেন আমার ঘরে। আমাকে ঘরে বসিয়ে দিয়ে ফুপির বাসায় গেলেন মলম আনতে, কারণ আমাদেরটা শেষ হয়ে গিয়েছিল। আরেকটা কারণ ছিল যে ফুপি আমার পিঠের আঘাতগুলোতে মলম লাগিয়ে দেবেন, সেই জন্য। মেয়ে বড় হয়েছে, এখন তো আর বাবা এটা করতে পারবে না। ফুপি এক প্রকার দৌড়েই এসেছিলেন। আমি তখনও কাঁদছিলাম। ফুপি আমাকে সান্ত্বনা দিচ্ছিলেন। রাতে আর ঘুম হয়নি। সকালে ফুপা ফুপি আবার এসে দেখে গিয়েছেন। আব্বু তখনও রেগেছিল আম্মুর উপর। আব্বু ঘরে এসে আমাকে খাইয়ে ওষুধ খাইয়ে দিয়ে কাজে বের হয়েছেন। 2 দিন এভাবেই কেটে গিয়েছে। নড়াচড়া খুব কমই করি, কারণ এমন পিটুনি খাইনি কখনো। পুরো শরীর ব্যথা হয়ে গিয়েছে। দিহান ভাইয়া একবারও আসেনি দেখতে। বেলকনি দিয়ে একবার তাকিয়ে দেখেছিলাম যে উনি ওনার বাইকে চড়ে কাজে যাচ্ছেন। খেয়াল করলাম ওনার প্রিয় লম্বা চুলগুলো কেটে হাফ করে ফেলেছেন। দিহান ভাইয়াকে বেশ ভালো লাগে কপালের সামনে চুল রাখলে। পুরো কোরিয়ান স্টাইল। সে দেখতেও কোরিয়ানদের মতো। এই জন্য কত মেয়ে দিহান ভাইয়ার পিছন ঘুরেছে। মাঝে মাঝে ভাবি যে ফুপি এদেশে থেকে ওই দেশের মতো ছেলে জন্ম দিল কিভাবে। বাসায় বেশ কাজে তাড়াহুড়ো দেখছি। সবকিছু গোছাচ্ছে, সাজাচ্ছে। ফুপা অনেক বাজার করে আনছেন। এর কারণ আছে। কারণ হলো আগামীকাল দিহান ভাইয়ের জন্মদিন। ফ্রেন্ডরা হয়তো আসবে, নয়তো এত আয়োজন সচরাচর করে না। আম্মু এখন স্বাভাবিকভাবেই কথা বলেন আমার সাথে। হয়তো রাগ কমে গিয়েছে। সারাদিন এভাবেই গেল। আম্মু আর ফুপি মিলেই সব কাজ করছেন। আমার শরীর তখনও ভালো হয়নি পুরোপুরি, তাই আমি তাদের কাজে সাহায্য করিনি। সন্ধ্যার পর ফুপি এসেছেন আমাকে নিয়ে যেতে। আম্মু অনেকক্ষণ সেধেছেন, কিন্তু যায়নি। ভালো লাগছিল না। ফুপি জোর করেই নিয়ে গেলেন। সাজগোজ বলতে শুধু নতুন জামা পরেছি। চুল ফুপি বেঁধে দিলেন। ধরে নিয়ে গেলেন ফুপির বাসায়। বাসা ভর্তি মানুষ ছিল। দিহান ভাইয়ার ফ্রেন্ড সার্কেল আর প্রতিবেশী কয়েকজন। খুব ভালো করেই সাজানো হয়েছে বাসাটা। সাউন্ড বক্সে চলছে স্লো মোশন গান। জ্বলছে হরেক রকমের আলো। তবুও আমার ভালো লাগছে না। ফুপি নিয়ে আমাকে সোফায় বসালেন। দিহান ভাইয়া তার ফ্রেন্ডদের সাথে ছিল। শুধু 1 সেকেন্ডের জন্য তার চোখে চোখ পড়েছিল। এরপর আর একবারও তাকায়নি। কিরণ ভাইয়া এসে আমার পাশে বসলেন।
আমাকে জিজ্ঞেস করলেন, তোমাকে দেখে অসুস্থ মনে হচ্ছে, কি হয়েছে তোমার? আমি মুখে হালকা হাসি টেনে বললাম, না ভাইয়া, ঠিক আছি, তেমন কিছু হয়নি। কিরণ ভাইয়া আবারও বললেন, তুমি নাকি চুইংগাম দিয়ে দিহানকে নাস্তানাবুদ করে ছেড়েছ। এই কথা বলা মাত্র দিহান ভাইয়া সামনে হাজির। আমি আর কোনো উত্তর না দিয়ে সেখান থেকে উঠে চলে এসেছি। তাকে এড়িয়ে চলাই উচিত মনে হচ্ছে, নয়তো আবার কি থেকে কি ঘটবে কে জানে। কেক কাটার জন্য সবাই একসাথে হলেও আমি দূরেই দাঁড়িয়েছিলাম। ইচ্ছা হচ্ছিল না এগিয়ে যেতে। ফুপি তবুও নিয়ে গেল। চুপচাপ মূর্তির মতো দাঁড়িয়েছিলাম। এসব কেক কাটাকাটি শেষ হলে ভাগে ভাগে সবাই খেতে বসে গিয়েছে। মোটামুটি সবাই ব্যস্ত। আমি চুপ করে বের হয়ে চলে এসেছি ছাদে। যদিও আমি রাতে ছাদে যাই না, কিন্তু আজকে ইচ্ছে করছে যেতে। পূর্ণিমা রাত ছিল, তাই ছাদের লাইট অফ করে জ্যোৎস্না বিলাসিতা করছিলাম। পরিষ্কার আকাশ, জ্যোৎস্না রাত, ফুরফুরে বাতাস, বেশ ভালোই লাগছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি দিহান ভাইয়াকে আর জ্বালাবো কি জ্বালাবো না। প্রায় মিনিট 10 ধরে দাঁড়িয়ে আছি এখানে। দিহান ভাইয়া এসে বলা শুরু করলেন, ভূতের মতো দাঁড়িয়ে আছিস কেন এখানে? ঘরে কি মন টিকছে না নাকি? কার জন্য দাঁড়িয়ে আছিস এখানে? তাও আবার ছাদের লাইট অফ রেখেছিস? খাবার খেতে খুঁজছে তোকে, যা নিচে যা। আমি আস্তে করেই বললাম, খাবো না, ভালো লাগছে না। দিহান ভাইয়া বলল, তোর কাছ থেকে তো শুনতে চাইনি যে খাবি কি খাবি না। যেতে বলছি যাবি, নয়তো মামিকে বলে বিরিয়ানি খাওয়াবো তোকে। আমি বললাম, বেশ, তো আপনার যখন ইচ্ছা তখন না হয় আরেকবার পিটুনি খেলামই। একবার যখন মারা যায়নি, দ্বিতীয়বারেও মরবো না। দিহান ভাইয়া বলল, মনে হচ্ছে তোর মরার খুব শখ। আমি বললাম, হয়তো সুবিধাই হয়। তাহলে মনে করেন আপনাকে জ্বালানোর লোক থাকবে না। দিহান ভাইয়া বলল, তোর মতো লেডিস বান্দর এত তাড়াতাড়ি মারা যাবি না। এত জ্বালাস কেন বলতো? আমি বললাম, চলেন আপনাকে একটা প্রস্তাব দিই। দিহান ভাইয়া বলল, কিসের প্রস্তাব? আমি বললাম, আমাকে বিয়ে করে ফেলুন, তাহলে আর জ্বালাতন করব না। দিহান ভাইয়া একটু রাগী গলায় বললেন, সাহস কত তুই আমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছিস? তোর তো বিয়ের বয়সও হয়নি। পড়াশোনা কি সব ছাদে তুলে রাখতে চাস? এটাই তোর ইচ্ছা, তাই না? বিয়ে তো আমি করবই, কিন্তু তোকে করব না। কথাটা ভালো করে মনে রাখবি। নিচে গেলে আয়, না গেলে এখানেই রাত পার কর। আমার এত তেল বেশি হয়নি যে তোমাকে তেল মাখাবো যাওয়ার জন্য। এই কথা বলে দিহান ভাইয়া চলে গেলেন। আমি একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লাম। তার কিছুক্ষণ পরে নিজের ঘরে চলে এসেছি। ড্রেস চেঞ্জ করে শুয়ে পড়েছিলাম, কিন্তু একটু পরে আব্বু এসে অনবরত দরজায় আওয়াজ করে যাচ্ছেন। অগত্যা উঠতেই হলো। আব্বু জোর করে খাবার খাইয়ে, ওষুধ খাইয়ে তারপর ঘুমাতে দিলেন। শরীর আর মন কোনোটাই ভালো না, তাই কিছুই ভালো লাগছে না। কেটে গেল এভাবে আরো 3-4 দিন। এখন অনেকটাই সুস্থা। প্রতিদিনকার মতো ফুপি আসলেন বাসার পুরুষেরা কাজে যাওয়ার পর। আমি তখন ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলাম। আম্মু বাদাম ভেজে নিয়ে বসেছেন পাশের সোফায় ফুপির সাথে। খোশগল্প করতে করতে এক পর্যায়ে ফুপি আম্মুকে বলছে, জানো ভাবি, দিহান গতকাল রাতে খাবার খেতে বসে বলছে, আম্মু, আব্বু, আমার একটা জরুরি কথা আছে। ভাবলাম কি আর বলবে। তারপর আমাদের চমকে দিয়ে বলল, আমার জন্য মেয়ে দেখো, বিয়ে করব। আম্মু বলল, ওমা তাই নাকি? ফুপি বলল, হ্যাঁ গো ভাবি। আমরা পুরো অবাক। যেই ছেলেকে এতদিন বিয়ের জন্য বললাম, সে রাজি হয়নি। এখন সে নিজেই নিজের বিয়ের কথা বলছে। আম্মু বলল, তাহলে আর দেরি করার কি আছে, পাত্রী দেখা শুরু করো। আচ্ছা, কেমন মেয়ে পছন্দ বলেছে কি? ফুপি বলল, হ্যাঁ বলেছি আর কি। বলেছে আত্মীয়দের মধ্যে যাতে না হয়, আর মেয়ে কুহুর স্বভাবের না হলেই হবে। আম্মু বলল, যাক বাবা, তবুও তো ছেলে পছন্দের কথা বলেছে। আমাদের কুহুর তো বদমাশি গুণ ছাড়া আর কোনো গুণই নেই। দিহান খারাপ বলেনি, সোজাসাপটা পছন্দের কথা বলেছে।
ভালোই হলো যে দিহান বিয়ের জন্য রাজি হয়েছে। আমি টিভির দিকে তাকিয়ে বললাম, কংগ্রাচুলেশনস ফুপি, তোমার তো এখন মিষ্টি বিলি করা উচিত। শুভ কাজে মিষ্টিমুখ করাতে হয়, ভুলে গেলে নাকি? ফুপি বলল, না রে কহ ভুলিনি। ভালো কথা মনে করিয়ে দিয়েছিস। দুপুরে তোর দিহান ভাইয়া খেতে আসলে বলবো রাতে মিষ্টি নিয়ে আসতে। কবে যে কাঁধে সংসারের ভার যে কমবে সেই আশাতেই আছি। ভাবি তোমার কোনো পরিচিত ফ্যামিলি থাকলে যোগাযোগ করো। ছেলে যখন একবার রাজি হয়েছে তো আর দেরি করব না। আম্মু আর ফুপি বিয়ের গল্প করা নিয়ে মেতে আছেন। আমি টিভি অফ করে ঘরে চলে এসেছি। কি একটা অবস্থা এখন আমার। নিজের পছন্দের মানুষটার বিয়েতে এখন আমাকে করতে হবে, আমাকে মেয়ে দেখতে যেতে হবে, শপিং করতে যেতে হবে, এসব কাজের দায়িত্ব নিতে হবে। আবার বলে কি আত্মীয়দের মধ্যে বিয়ে করবে না এরকম। যাক গে, সে যখন আমাকে মোটেও চাইছে না তো তাকে পাওয়ার আর আশা নেই। জোর করে তো কাউকে পাওয়া যায় না। কিছুদিন আমার পাখা গজিয়েছিল, তাই প্রচুর উড়েছি। এখন আমি অনেক ক্লান্ত, আর উড়ার শক্তি নেই আমার। ওয়ার্ড্রবের ড্রয়ার খুলে চুইংগামের বয়াম দুইটা বের করলাম। দুই বয়ামের গুলো শেষ করেছি। আরেক বয়ামে 1/3 আছে। এগুলো এই বিয়েতেই শেষ করে ফেলবো। বাকি দুই বয়াম না হয় তার বউকে গিফট করে দেব। জায়গা মতো বয়াম দুটো রেখে দিলাম। সারাদিন এই বিয়ের কথা ভেবেই পার করলাম। রাতে ফুপি আসলো মিষ্টি নিয়ে। মিষ্টি যেহেতু নিয়ে এসেছে সেহেতু বিয়ের ব্যাপারটা আসলেই সিরিয়াস। মিষ্টি খেতে খেতে শুনলাম আগামীকালই নাকি মেয়ে দেখতে যাবে। ফুপি আমাকে বলে গেল তৈরি হয়ে থাকতে। সকালের নাস্তা সেরেই সবাই বের হবে। এখানে আমার আর কি বলার আছে। ঘরে যেতেই হঠাৎ কারেন্ট চলে গেল। গেলাম বেলকনিতে। দেখি কিরণ ভাইয়াও তাদের বেলকনিতে বসে আছে। যদিও কারেন্ট নেই, তবুও চাঁদের আলো ছিল কিছুটা। তাতেই দেখা গিয়েছে আলোটা তার বেলকনিতে যাচ্ছে, তবে আমারটায় আসছে না। ভাবলাম যাই একটু ঘুরে আসি ছাদ থেকে। ছাদে হরেক রকমের ফুল গাছ লাগিয়েছিলাম। যখন বিভিন্ন রঙের ফুল ফোটে তখন দেখতে বেশ ভালো লাগে। ছাদে উঠতেই কিছুটা চমকে গিয়েছিলাম। আমি বাদেও কেউ যে ছাদে আসবে এই সময় আশা করিনি। দেহান ভাইয়া দাঁড়িয়েছিল রেলিং ধরে। কোনো আওয়াজ করিনি। আমি তার বিপরীত পাশে গিয়ে দাঁড়ালাম। চাইনি তার সুন্দর মুহূর্ত নষ্ট হোক। দেখি দেহান ভাইয়া আমার পাশে এসে দাঁড়ালো। আমাকে বলল, রেডি থাকিস, আগামীকাল সকাল সকাল মেয়ে দেখতে বের হব। আমি বললাম, ঠিক আছে। দেহান ভাইয়া আবারও বলল, ওখানে গিয়ে কোনো উল্টাপাল্টা কাজ করবি না। আমি বললাম, আমাকে কি আপনার এতটাই অভদ্র মনে হয়? বা আমি কি পাবনা থেকে পালিয়ে আসা কোনো পাগল যে কিনা আপনার বিয়েতে গন্ডগোল করবে? দেহান ভাইয়া বলল, তুই পাগলের থেকে কম যাস কিসে? খুব বাদরামি করেছিস। ভাঙ্গিস মামি তোকে ধোলাই করেছে, নয়তো এখনো জ্বালা দিস। আমি বললাম, আমি যেহেতু পাগলের থেকে বেশি, তাহলে আমাকে আপনার শুভ কাজে না নিলেই পারেন। দেহান ভাইয়া বলল, খুব তো চ্যাটাং চ্যাটাং কথা বলিস, তোকে না নিয়ে যাওয়ার কি কোনো উপায় আছে? আমার মা তো তোকে ছাড়া যাবেই না, যত সব। আমি বললাম, দেহান ভাইয়া চিন্তা করবেন না। আপনার সাথে আমার বিয়ে হয়নি বলেই যে আমি অন্য কারোর সাথে আপনার বিয়ে হতে দেব না, এতটা খারাপ অন্তত পক্ষে আমাকে না ভাবলেই পারেন। আপনার বিয়েতে কোনো সমস্যাই আমি করব না, এইটুকু ভরসা রাখতেই পারেন, তাই না? দেহান ভাইয়া বলল, ঠিক আছে ঠিক আছে, যদি কোনো ঘাবলা করেছিস তো তোকে আমি সবার সামনেই পেটাবো। মনে রাখিস কথাটা। হঠাৎই কারেন্ট চলে আসে। কারেন্ট চলে আসায় 2 থেকে 3 সেকেন্ডের জন্য আমাদের চোখাচোখি হয়। আমি আর কিছু না বলে সেখান থেকে চলে আসি। দেহান ভাইয়া বোধ হয় আরো কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়েছিলেন। নিজের ঘরে চলে এসে শুয়ে পড়লাম। মিষ্টিমুখ করেই রাতের খাবার খাওয়ার স্বাদ মিটে গিয়েছে, তাই আর কিছু খেলাম না, খেতে ইচ্ছে হচ্ছিল না। এটা হলো বড় কারণ। পরদিন সকালবেলা নাস্তা সেরে সবাই তৈরি হয়ে নিলাম পাত্রী দেখতে যাওয়ার উদ্দেশ্যে। সবাই বলতে এখানে শুধু আমি, আম্মু, ফুপি আর দেহান ভাইয়া।
আব্বু আর ফুবা কাজে চলে গিয়েছেন, সবাই বাসার নিচে এসে দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ। কারণ এখানে শুধু দেহান ভাইয়ার বাইকটাই ছিল। আব্বু ফুবাকে সাথে করে গাড়ি নিয়ে চলে গিয়েছেন, এখন এই এক বাইকে তো 4 জনের জায়গা হবে না। ফুবি বলছেন সিএনজি ভাড়া করতে, কিন্তু দেহান ভাইয়া তাতে রাজি না, সিএনজিতে নাকি তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, সেই জন্য এটা বাতিল। দেহান ভাইয়া বলল সিএনজি ভাড়া নিতে পারো, তবে আম্মু আর মামি একসাথে সিএনজি করে যাও আর আমি কুহুকে নিয়ে আসছি। দেহান ভাইয়ার এমন কথা শুনে আমি মনে মনে বলছি, বা বা এতদিনে এত তেল মেরেও তার বাইকে আমি উঠতে পারিনি, আর আজকে উনি নিজেই অফার করছেন। সূর্য আজকে কি উল্টো দিক থেকে উঠলো নাকি? যেই ভাবা সেই কাজ। সিএনজি ভাড়া করা হলো, তাতে করে আম্মু আর ফুপি একসাথে উঠলো। আমি দেহান ভাইয়ার বাইকের দিকে এগিয়ে যাচ্ছি তো যাচ্ছি না। আমার এমনতর ব্যবহার দেখে দেহান ভাইয়া ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলেন, আবারও কি চুইংগাম লাগানোর ধান্দা করছিস? আমি বললাম, আমাকে সবসময় আপনার এমন সন্দেহ করা ছাড়া কি কাজ নেই বলুন। দেহান ভাইয়া বলল, তোর মতিগতি তো সবসময় সন্দেহজনক, তাহলে ভাবিস কি করে যে তোকে সন্দেহ করব না? আমি বললাম, আসলে আপনি নিজে যেমন অন্যকে ভাবেনও তেমন। দেহান ভাইয়া বলল, একটা শুভ কাজে যাচ্ছি আর তুই আমার মহামূল্যবান সময়টা এখানে নষ্ট করছিস। ওদিকে মেয়েটা হয়তো আমার অপেক্ষায় ঘন্টা মিনিট সেকেন্ড গুনে গুনে অস্থির হয়ে উঠল। আমি দেহান ভাইয়ার চোখের দিকে তাকালাম, উনিও তাকালেন। কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে বললেন, আমার জন্য মেয়ে দেখতে যাচ্ছিস, একটু ভালোভাবে সেজেগুজে যাবি তা না। এরকম সাদামাটা ভাবে বের হয়েছিস কেন? আমি বললাম, দেহান ভাইয়া এখন থেকে আমার দিকে নজর না দিলেও চলবে আপনার। যদিও এরকম নজর কখনোই দেননি, আজ কেন হঠাৎ নজর দিচ্ছেন? এখন যে দাঁড়িয়ে সময় নষ্ট করছেন তাতে কি ভালো হচ্ছে বলুন? আমি আর কিছু না বলে দেহান ভাইয়ার কাঁধ ধরে বাইকে উঠে বসলাম। দেহান ভাইয়া বলল, ভালোভাবে ধরে বসিস, পড়ে গেলে কিন্তু আমাকে দোষ দিতে পারবি না। আমি বললাম, না পড়ব না, আপনি ঠিকমতো চালিয়ে নিলেই হবে। দেহান ভাইয়া বাইক স্টার্ট করলেন, প্রথমে আস্তে চালালেন। আমি তখনও তার কাঁধে হালকা ভাবেই হাত রেখেছিলাম। কিছু দূর যাওয়ার পর স্পিড এতই বাড়িয়ে দিয়েছেন যে ভয়ে আমি দেহান ভাইয়ার কাঁধে আরো জোরে চেপে ধরলাম। দেহান ভাইয়া সময় নিয়ে বাইক দাঁড় করিয়ে দিয়ে বসলেন এক ধমক, তুই তো মরবি আর অকালে আমাকেও মারবি। এই স্পিডেই যদি ভয় পাস তাহলে নেমে যা আমার বাইক থেকে। দেহান ভাইয়ার এমনতর কথা শুনে যেই নেমে যেতে নিয়েছি অমনি দিলেন আরেক ধমক, এক পা নিচে রেখেছিস তো তোর পা ভেঙে এখানেই ফেলে রেখে যাব। অগত্যা আমি আর নামলাম না। এই লোকটাকে বোঝা মুশকিল, ইনি মনে হয় নিজেকেই নিজে ভালো করে চেনেন না। ঠিক মতো বসার পর দেহান ভাইয়া হাত টেনে নিয়ে ওনার কোমরে ধরিয়ে দিলেন আর বললেন, হাত সরিয়েছিস তো তোর একদিন আর আমার যতদিন লাগে। আর হ্যাঁ, শুধু ধরে রাখবি, আমার আয়রন করা শার্টটা কুঁচকে ফেলবি না। দেহান ভাইয়া যা বলার বললেন। আমি কোনো কথা বাড়াইনি। দুপুরের আগে আগে গিয়ে পৌঁছালাম পাত্রীর বাসায়। আম্মু আর ফুপি আগেই পৌঁছে গিয়েছেন। পাত্রীর বাসার সবাই আমাদের সাদরে আমন্ত্রণ জানালেন। ওনাদের আপ্যায়নে মনে হচ্ছে আজই বুঝি বিয়েটা হয়ে যাবে। বাসায় এত লোক সমাগম হয়েছিল যে মনে হচ্ছিল ছেলের বাড়ির মেয়েকে দেখতে আসেনি, বরং মেয়ের বাড়ির লোক ছেলেকে দেখতে এসেছে। মনে হচ্ছে এটা বিয়ের আসর। আমাদের প্রথম ধাপে চা, বিস্কিট, কয়েক রকমের ফল ইত্যাদি খেতে দেয়া হলো। আমার কোলাহল একদম ভালো লাগে না। এখানে এসে এত লোকের সামনে বসে থেকে মনে হচ্ছে আমি চিড়িয়াখানার কোনো স্পেশাল লেডিস বানর। আমি আর দেহান ভাইয়া একসাথে বসেছি, আম্মু আর ফুপি আরেক সোফায়। দুজন তখনও গল্প করছে, সাথে আরো কয়েকজন মহিলা। আমি শুধু ভাবি যে আম্মু আর ফুপিকেও পরওয়ালা কিভাবে মিলিয়ে দিল। এত গল্প এনারা করে কিভাবে? আমি চা খেয়ে উঠে দাঁড়ালাম। বাসাটা একটু ঘুরে দেখার ইচ্ছে হলো। আর ফুপিও এখানে আসার আগে বলেছিল যে আমি যেন সুযোগ পেলে সবকিছু ঘুরে ঘুরে দেখি। আমি এগোতে নিলে দেহান ভাইয়া বলল, কোথায় যাচ্ছিস? আবার কোনো ঘাবলা পাকানোর প্ল্যান করছিস? আমি বললাম, দেহান ভাইয়া, আপনি কি কখনোই আমাকে একটুও ভালো ভাবতে পারেন না? সবসময় এমন বাঁকা চোখে দেখেন কেন আমাকে? একদিন দেখবেন যে আপনার চোখই টেরা হয়ে যাবে।
পরে কোনো কাজের মেয়েও বিয়ে করতে রাজি হবে না। তেহান ভাইয়া বলল, তোকে কোনো বিশ্বাস নেই, যদি হিংসের বসে কিছু করে বসিস। আমি বললাম, হ্যাঁ আমি আমার জিনিস নিয়ে হিংসুটে, তবে আমি যা তার উপর হিংসে করি না। এতটা খারাপ আমাকে না ভাবলেও তো পারেন। এই কথা বলে আমি চলে আসি। ঘুরে ঘুরে সব দেখছিলাম, মোটামুটি সবই পরিপাটি করে রাখা। কোণের একটা ঘর পার হচ্ছিলাম, সময় কোনো একটি মেয়ের গলার আওয়াজ পেলাম। আওয়াজ অনুসরণ করে এগিয়ে গিয়ে ওই ঘরেই সে মেয়ের আওয়াজ আবিষ্কার করলাম। দেখতে যাচ্ছিলাম আসলে সে কে এবং কি বলছে। সুযোগ খুঁজছিলাম ব্যাপারটি বোঝার জন্য। ব্যাস পেয়ে গেলাম, জানালার একটা একটু ফাঁকা। কেউ একজন এদিকে আসছে বুঝতে পেরে চলে আসি সেখান থেকে। দুপুরের খাবার খাওয়ার জন্য আমাদের খাবার টেবিলে আমন্ত্রণ করা হয়। খেতে বসলে মেয়েকেও আনা হয়, তাকে দিয়ে পরিবেশন করানো হয়। এই মেয়েটি সেই মেয়ে যাকে কথা বলতে দেখেছি। তেহান ভাইয়া তখনও আমার পাশের চেয়ারে বসেছে। তেহান ভাইয়াকে বললাম, তেহান ভাইয়া শোনেন। তেহান ভাইয়া বলল, খাবারের সময় এখন, সব কথা জমিয়ে রেখে খাবার শান্তিমত খেয়ে নে। আমি বললাম, শুনলেন না তো? ঠিক আছে, না শুনলেন। আর কিছু না বলে চাপচাপ খেয়ে নিলাম। খাবারের স্বাদ আসলে বেশ ভালোই ছিল। ভালোই আয়োজন করেছেন এনারা। বেশিরভাগ রান্না নাকি মেয়েই করেছে। রান্না মেয়ে করেছে এবং এটা খেতে বেশ মজাদার হওয়ায় দেহান ভাইয়া খাচ্ছেন আর আমাকে মেয়ের সাথে তুলনা করে খোটা দিচ্ছেন। দেহান ভাইয়া বলল, দেখেছিস মেয়ে কত গুণবতী, তুই তো নুডলস ছাড়া আর কিছুই করতে জানিস না। ও একটু ভুল বললাম, আর কয়েকটা কাজ পারিস, খেতে পারিস, ঘুমোতে পারিস, আমার চারপাশে জীবাণুর মতো ঘুরতে পারিস। দেহান ভাইয়ার এরূপ কথা শোনার পর আর খেতে ইচ্ছা করলো না। প্লেটে যা ছিল সব রেখেই উঠে পড়লাম। গিয়ে সোফায় বসে চুইংগাম চাবাচ্ছিলাম। চুইংগাম চাবানো যেন এখন আমার একটা অভ্যেসে পরিণত হয়েছে। 2 মিনিটের মধ্যে দেখি দেহান ভাইয়াও চলে এসেছেন। পাশে বসতে বসতে আমার দিকে তাকিয়ে বলল, তুই এখানেই চুইংগাম চাবাচ্ছিস? তোর এই চাপা নাড়ানো দেখলেই আমার কলিজার পানি শুকিয়ে আসে। এই বুঝে আবার কি অঘটন ঘটিয়ে দিস? আমি ওই মুহূর্তেই চুইংগামটা বের করে ওনার শার্টের পকেটে ঢুকিয়ে দিই। উনি বুঝে ওঠার আগেই যে এই কাজ হবে বা আমি এখানে এসে যে এই কাজ করতে পারি এটা উনি হয়তো ভাবতেও পারেননি। তেহান ভাইয়া আমার দিকে গোল আলুর মতো তাকিয়ে নিজের নিঃশ্বাস নেয় হয়তো ভুলে গিয়েছেন। রুবা পানের প্লেট নিয়ে আমাদের সামনে হতভম্বের মতো দাঁড়িয়ে আছে। ও রুবা হচ্ছে সেই মেয়ে যাকে আজকে আমরা দেখতে এসেছি। পুরো নাম দিলরুবা। এত বড় নাম ডাকা আমার কাছে বিরক্তিকর। ছোট করে দিল বলে ডাকলে ভালো শোনায় না, তাই রুবা বলে বললাম। আমি কিছু করিনি এমন একটা ভাব করে রুবার হাত থেকে পান নিয়ে খাওয়া শুরু করলাম। আমার পান নেওয়া হলে রুবা পানের প্লেট দেহান ভাইয়ার সামনে রাখলো। দেহান ভাইয়া পান খান না, আমি দেখিনি তাকে কখনো খেতে। আমিও খাই না, তবে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেখান থেকে বের হতে এইটুকু তো করতেই হতো। তেহান ভাইয়া পান কি খাবেন তিনি হয়তো ভাবছেন, এখন যদি আমাকে তিনি ইচ্ছামতো পেটাতে পারতেন তাহলে হয়তো শান্তি পেতেন। তিনি দাঁত কামড়ে মাথা নিচু করে নিজের রাগ কন্ট্রোল করতে যাচ্ছেন, তা স্পষ্টই দেখতে পাচ্ছিলাম। রুবাকে বসানো হলো। তার কত সব গুণ আছে সেসব নিয়ে বড়রা গল্পে মেতেছেন, কথা যেন শেষই হতে চায় না। এদিকে আমার শরীরে অ্যালার্জি হানা দিয়েছে। তার কারণ অবশ্যই আছে। চিংড়ি আমার বেশ প্রিয় একটা খাবার। এখানে চিংড়ির আইটেম খেয়ে এখন আমার এই দশা। প্রচুর চুলকানি হচ্ছে আর লাল হয়ে ফুলে যাচ্ছে। রুবার আম্মু আমার এই অবস্থা খেয়াল করলেন। পরিস্থিতির অবনতি হচ্ছিল, তাই আলোচনা আর না বাড়িয়ে আমরা বের হয়ে পড়ি বাসার উদ্দেশ্যে। তেহান ভাইয়া আম্মু আর ফুপিকে একসাথে পাঠিয়ে দিলেন, যদিও আমাকে রেখে যেতে চায়নি। তেহান ভাইয়াই বলল আম্মুকে, মামি তুমি বাসায় গিয়ে কুকুর জন্য গরম পানি বসাও। গরম পানির শেক বা গোসল করলে কিছুটা আরাম পাবে। আর আমি ওষুধ কিনে খাইয়ে নিয়ে আসছি। তেহান ভাইয়া আমাকে আস্তে করেই জিজ্ঞেস করলেন, কষ্ট হচ্ছে তোর?
তেহান ভাইয়ার এরকম কথা শুনে ভাবলাম, আহা, মানুষটা আমাকে নিয়ে আসলেই চিন্তা করে। ওনার নতুন শার্টের পকেটে চুইংগাম লাগানোর পরেও উনি আমার প্রতি যত্নশীল। তেহান ভাইয়াকে বললাম, পুরো শরীরে চুলকুচ্ছে, কষ্ট তো হবেই, তাই না? তেহান ভাইয়া আমাকে অবাক করে দিয়ে বললেন, বেশ ভালো হয়েছে, আরো হোক এরকম। উপরওয়ালা ঠিক বিচার করেছে। আমার পছন্দের নতুন শার্টটাতে চুইংগাম লাগিয়েছিস না, তাই তোর এমন হয়েছে। একদম উচিত বিচার। এই কথাগুলো শোনার পর ঠিক কোন প্রতিক্রিয়া দেখাবো বুঝতে পারলাম না। আমি তাকালাম তার চোখের দিকে। চোখে চোখ রাখা খুবই গুরুত্বপূর্ণ। আমি যতবারই তার চোখের দিকে তাকাই, আমি ভুলে যাই সব বোকাচোকা যেসব তেহান ভাইয়া আমাকে বলেন। আমি খেয়াল করেছি, তেহান ভাইয়া যখন আমাকে বকাবকি করেন তখন আমি তার চোখে চোখ রাখলে তিনিও থেমে যান। এখনো থেমে গেল। আর কিছু বলেনি। দোকান থেকে অ্যালার্জির বড়ি এনে খাইয়ে দিলেন। আমার আবার বদ অভ্যাস আছে, অ্যালার্জির বড়ি খেলে প্রচুর ঘুম পায়। মনে হয় আমি অ্যালার্জির না ঘুমের বড়ি খেয়েছি। তেহান ভাইয়া বলল, চিমুচ্ছিস কেন? আমি বললাম, ঘুম পাচ্ছে খুব। তেহান ভাইয়া বলল, বাসায় যাওয়ার সময়টুকু হবে নাকি এখানেই ঘুমবি? আমি বললাম, এখানে আর কোথায় ঘুমাবো, চলুন বাসায় ফেরা যাক, একটু তাড়াতাড়ি যাবেন। আমরা রওনা করলাম বাসার দিকে। আমি পূর্বের মতোই তেহান ভাইয়াকে ধরে আছি। ইচ্ছে হচ্ছিল কিছুক্ষণ তেহান ভাইয়ার পিঠে হেলান দিয়ে শুয়ে থাকি, কিন্তু তা করতে গেলে হয়তো বকা খেতে পারি। তেহান ভাইয়া যত দ্রুত সম্ভব বাসায় পৌঁছাবার চেষ্টা করলেন। বাসার সামনে এসে নামার পর আমি দাঁড়িয়ে রইলাম। তেহান ভাইয়া আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলেন, দাঁড়িয়ে আছিস কেন? ধরে নিয়ে যেতে হবে নাকি? আমি বললাম, ধরে নিলে একটু সুবিধা হয়, ঘুমের জন্য মাথা ঘুরছে। তেহান ভাইয়া আর কথা বাড়ালেন না। বাইকের চাবিটা পকেটে রেখে আমার হাত ধরে এগিয়ে গেলেন। সিঁড়ি বেয়ে ওঠার সময় আমি তেহান ভাইয়াকে বললাম, তেহান ভাইয়া খাবার খেতে বসে কিন্তু আমার কথাটা শোনেননি। তেহান ভাইয়া বলল, এখনো তোর কথা বলার এনার্জি আছে, বল তাহলে শুনি। আমি বললাম, রুবাকে কি আপনার পছন্দ হয়েছে? তেহান ভাইয়া বলল, হ্যাঁ হয়েছে পছন্দ, না হওয়ার কে আছে? আমি বললাম, আপনি কি তাকেই বিয়ে করতে চান? তেহান ভাইয়া বলল, হ্যাঁ, ফ্যামিলি রাজি হলে করব, এতে প্রবলেম কি? আমি বললাম, তেহান ভাইয়া, আমি আপনাকে দ্বিতীয়বারের মতো বলছি, বিয়ে করবেন আমাকে। তেহান ভাইয়া বলল, এখন তুই আমার হাতে ভর করে এগোচ্ছিস আর এই অসুস্থ অবস্থাতেও তোর মাথায় এসব চিন্তা আসে? কি করে আমাকে বলবি? তুই যে কোন ধাতু দিয়ে না মাটি হবে, তুই যে কোন জায়গার পচা মাটি দিয়ে তৈরি, একমাত্র সৃষ্টিকর্তাই জানেন। আমি বললাম, আপনি দ্বিতীয় সুযোগটাও হারালেন। এই যে আমাকে ঘোড়ার মতো দৌড় করাচ্ছেন, একদিন আপনি বাদরের মতো পিছে ঘুরবেন, তখন আমি পাত্তা দেব না। এই বলে আমি আমাদের বাসায় ঢুকে গেলাম। আম্মু দৌড়ে এসে আমাকে নিয়ে গেলেন গরম পানি দিয়ে গোসল করতে। আমি আসার আগেই সব তৈরি করে রেখেছেন। গোসল সেরে বের হতে হতে রাত 8টার বেশি বেজে গিয়েছে। এখন অনেকটাই ভালো লাগছে। এই কয়েক ঘন্টা বেশ অসহ্যকর একটা অবস্থা ছিল। রাতে আব্বু ডেকে নিয়ে নিজেই খাইয়ে দিলেন, তারপর ওষুধ খাইয়ে ঘুমোতে পাঠালেন। চিংড়ি আব্বুরও খুব প্রিয়, কিন্তু আমার অ্যালার্জি থাকায় উনি চিংড়ি আর কিনেন না। সন্তানের জন্য বাবা মা নিজেদের পছন্দের জিনিস খুব সহজেই পরিত্যাগ করে ফেলেন, যেটা অন্য কেউ করবে না। পরদিন সকালবেলা একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি। এই সময় আব্বু বাসায় থাকবে না জানি, তবে আম্মুও ছিল না। ভাবলাম, প্রতিদিন ফুপি এসে এখানে আড্ডা দেয়, আজকে বোধহয় আম্মু ফুপির বাসায় বিয়ের গল্প করতে গিয়েছে। আমি ফ্রেশ হয়ে সকালের নাস্তা সেরে নিয়ে ফুপির বাসার উদ্দেশ্যে নিচে নামি। গেটের বাহিরে হঠাৎ চোখ পড়ায় দেখলাম সেখানে ট্যাক্সি দাঁড় করানো। ভাবছি, কেউ কি যাবে না কে আসলো। ফুপির বাসায় ঢুকে দেখি দুজন মহিলা আর একজন পুরুষ। একটু এগিয়ে গিয়ে দেখতেই চিনে ফেললাম এনারা রুবার বাসার লোক। দুজন রুবার মা বাবা আর একজন মহিলা, উনি হয়তো রুবার কাকি হতে পারেন।
আমি সালাম দিতেই রুবার আম্মু সালাম গ্রহণ করে আমাকে জিজ্ঞেস করলেন, কি গো আম্মু, তুমি কি এখন ঠিক আছো? আমি হেসে জবাব দিলাম, জি আন্টি, সুস্থ আছি এখন। আমি তাদের বসতে বলে রান্নাঘরে চলে আসি। এখানে আম্মু আর ফুপি রান্না করায় ব্যস্ত। ও হ্যাঁ, আজকে ফুপা কাজে যায়নি, তিনি মেহমানদেরকে সঙ্গ দিচ্ছেন। ফুপি বলল, আজকে নাকি ওনারা বিয়ের তারিখ নিয়ে আলোচনা করতে এসেছেন। আমি মনে মনে ভাবছি, তিহান ভাইয়াটা এত তাড়াতাড়ি আরেকজনের হয়ে যাচ্ছে আর আমি সেটা দেখছি। কি কপাল আমার! বেহায়ার মতো বিয়ের অফার করেও পাত্তা পেলাম না। এই মেয়ের সাথেই যদি বিয়ে ঠিক হয় তাহলে বুঝবে জাদু বিয়ে কাটে বলে। কত প্রকার ও কি! এসব এলোমেলো ভাবনায় পানি ঢেলে দিয়ে ফুপি আমাকে বললে, যা তো কুহু তোর দিহান ভাইয়ার ঘরে, দেখতো এখনো তৈরি হয়েছে কিনা। সেই কখন বলে এসেছি তৈরি হয়ে মেহমানদের সাথে বসতে। আমি গেলাম দেহান ভাইয়ার ঘরে। দরজা খোলাই ছিল। দেখলাম উনি কানে হেডফোন গুজে শুয়ে শুয়ে মোবাইল ঘাটাঘাটি করছেন। আমি এগিয়ে গিয়ে বললাম, দেহান ভাইয়া, ফুপি আপনাকে তৈরি হয়ে নিচে যেতে বলেছে। দেহান ভাইয়া আমার দিকে না তাকিয়েই বললেন, যা তো বিরক্ত করিস না আমাকে। আমি বললাম, আপনার হবু শ্বশুরবাড়ির লোক সেই কখন থেকে বসে আছে, আপনি কি তাদের সাথে দেখা করতে যাচ্ছেন না? তাহলে আমি গিয়ে ফুপিকে বলি যে আপনি এই বিয়েতে রাজি না। দেহান ভাইয়া উঠে বসলেন মুহূর্তে। বললেন, মাথা খারাপ নাকি আমার যে বিয়েতে রাজি হব না? আমি তো পুরো তৈরি। বরং যত তাড়াতাড়ি বিয়ের তারিখ ঠিক হবে আমার জন্য ততই ভালো। তুই এখন যা, আমি আসছি। দেহান ভাইয়ার এসব কথা শুনে আমি সেখান থেকে চলে আসি। কি যে করব বুঝতে পারছি না। সবসময় ছেলেরা মেয়েদের পিছন পিছন ঘুরে আর আমি ওনার পেছনে ঘুরছি। এখানে উল্টো রুজ চলছে, তবুও তার মন পাওয়া যাচ্ছে না। ইচ্ছে হচ্ছে তার এই মনটাকে চুইংগাম লাগিয়ে বেহাল দশা করে দিতে। আমি বাসায় ফিরে এসে আবার ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠেছি বিকেলে। ঘুম থেকে উঠে এসে দেখি তখনও আম্মু বাসায় নেই। বুঝলাম এখনো ওখানেই আছে। ঘরে ফিরে যেতে নিচ্ছিলাম তখনই দেখি আম্মু চলে আসে, হাতে এক বাটি মিষ্টি। হাতে যেহেতু মিষ্টির বাটি, তার মানে বিয়ের ডেট ফিক্স হয়ে গিয়েছে। আম্মু এসে আমাকে মিষ্টি খাইয়ে দিয়ে বললেন, আগামী সপ্তাহেই বিয়ে। এটা শোনার পর আমি জায়গাতেই ঠায় দাঁড়িয়ে রইলাম। ইচ্ছে করছিল চেঁচিয়ে বলি যে, তোমরা কেন এত তাড়াহুড়ো করছো বিয়ে নিয়ে? প্লিজ দিও না এই বিয়ে। না, আমি এসব কিছুই বলতে পারিনি। বাড়ি থেকে আরো 2টা মিষ্টি মুখে পুরে চলে এসেছি। মিষ্টি যেন গলা দিয়ে নামতে চাচ্ছে না। মিষ্টিগুলো যেন আমাকে বলছে, রাক্ষসী মেয়ে, আমাদের দুজনকে একসাথে না খেলে কি তোর হচ্ছিল না? তোর পেটে এত এত কথা জমা হয়ে আছে, তো আমাদের জায়গা কোথায়? এখন আমাদের কোথায় জায়গা দিবি বল? বলবি না তো? ঠিক আছে, আমরা তোর গলাতেই আটকে থাকবো। দেখি তুই কতক্ষণ এভাবে থাকতে পারিস। কি সব অদ্ভুত চিন্তা ভাবনা আমার মাথায় ঘুরে। রাতে 2 ফ্যামিলি একসাথে বসে লিস্ট করছে কি কি লাগবে, কাকে কাকে দাওয়াত করবে এসব। সেখানে দেহান ভাইয়াও ছিল। খুব আনন্দিত মনে হচ্ছে তাকে। হঠাৎ কারেন্ট চলে যাওয়ায় আমি আস্তে করে বের হয়ে চলে আসি ছাদে। যদিও চাঁদের আলো খুবই কম ছিল, তবুও ভালো লাগছিল। আমি ছাদের রেলিং এর সাথে ঘেঁষে বসে চোখ বন্ধ করেছিলাম। হঠাৎ করেই পাশ থেকে আওয়াজ আসলো, মনে হচ্ছে রাতটা এখানেই কাটিয়ে দিতে চাস। আমি তাকিয়ে দেখি দিহান ভাইয়া আমার পাশে বসে এই কথা বলছেন। আমি এই আবছা আলোতেও তার চোখ দুটো স্পষ্টই দেখতে পাচ্ছিলাম। আমি বললাম, দিহান ভাইয়া, আপনি এখানে কেন? লিস্ট করা কি শেষ হয়ে গিয়েছে? দিহান ভাইয়া বলল, আমি আর লিস্ট দেখে কি করব? যা করার বড়রাই করছে, আমি এসব ভেজালে নেই। আমি বললাম, নিজের বিয়ের লিস্ট করবেন তো এটাকে আপনার ভেজাল মনে হচ্ছে? পরে তো বউকেও ভেজাল মনে করবেন। দিহান ভাইয়া বলল, আমার বউকে আমি ভেজাল মনে করি নাকি রানী মনে করি তাতে তোর কি? চুপচাপ কাজ কর আর বিয়েতে আনন্দ কর। এত চিন্তা না করলেও হবে। দিহান ভাইয়া চুপ করে গেলেন। আমিও চুপ করেই বসে আছি, চোখ বন্ধ করে। কখন ঘুমিয়ে পড়েছি জানি না।
ঘুম ভাঙে একদম পরদিন সকালে। ঘুম ভাঙলে তাকিয়ে দেখি আমি আমার ঘরে। মনে মনে ভাবছি যে দিহান ভাইয়া আমার ঘুম না ভাঙিয়ে নিজেই করে করে আমাকে এখানে নিয়ে এসেছে, আর আমি একটুও খোঁজ পেলাম না। এতই কি ঘুমকাতুরে আমি? খাবার খেতে আম্মু ডাকলেন। ফ্রেশ হয়ে খেতে গেলাম। আম্মু বললেন, এতক্ষণ ঘুমলি কি করে, আর এত ঘুম কাতুরে কিভাবে হয়ে গেলি? অ্যালার্জির ট্যাবলেট খেয়েছিলি নাকি রাতে? আমি বললাম, কোনো ট্যাবলেট খাইনি। তবে এত কিভাবে ঘুমালাম জানি না। কে নিয়ে এসেছিল আমাকে? আম্মু বলল, কে আবার? দিহানের হাত ধরে ঘুমিয়ে ঘুমিয়ে হেঁটে চলে এসেছিস? ঘুমিয়ে হাঁটলি কিভাবে বলতো? নাকি স্বপ্নে কারো সাথে হাঁটছিলি? আমি বললাম, কি যে বলো না আম্মু, কার সাথে আর হাঁটবো? কেউ তো নেই। আর কি স্বপ্ন দেখেছি সেটাও মনে নেই। আম্মু বলল, ঠিক আছে, ব্যাপার না, খেয়ে তৈরি হয়ে যা, সকাল সকাল শপিং মলে যাব। বিকেলে গেলে ভালো লাগে না। কত কি কেনার আছে বলতো? তোর ফুপি আবার তার ছেলের বউয়ের জন্য সবকিছু কেনাকাটা করবে। মনের মতো করে তার ছেলের বউকে সাজাবে। আমার ছেলেটা যে কবে বাড়ি ফিরবে আর কবে বিয়ে করাবো কে জানে। যদি কোরিয়া থেকে ওখানকার মেয়েও যদি বিয়ে করে ফেলে তাতেও আমার আপত্তি নেই। যখন এখানে আসবে তখন না হয় পুনরায় বিয়ের অনুষ্ঠান করব। আমি বললাম, ভাইয়া কি বিয়েতে আসবে না? আম্মু বলল, আসবে না কেন? দেহানের বিয়ে বলে কথা, সে তো অবশ্যই আসবে। গত রাতে কথা হয়েছে, আজকে হয়তো প্লেনের টিকিট কাটতে যাবে। তাড়াতাড়ি খাবার শেষ করতো। আমি গিয়ে তৈরি হয়ে নিচ্ছি। আম্মু চলে গেলে আমি ধীরে ধীরে খাবার খাচ্ছিলাম। এমন সময় ফুপি আসলেন, সাথে দেহান ভাইয়াও আসলেন। দেহান ভাইয়া আজকে কালো শার্ট পরেছেন। লোকটাকে খুব মানায় কালো রঙের শার্টে। শুধু মনে হয় সময়টা থেমে যাক, যাতে আমি তাকে অনেকটা সময় নিয়ে দেখতে পারি। আমাকে খেতে দেখে দেহান ভাইয়া এগিয়ে এসে বললেন, ঘুমের রানীর ঘুম ভেঙেছে তাহলে? এখনো যে খাচ্ছিস, তাহলে শপিং এ যাবো কখন? তোকে ছাড়া তো কেউ এক পাও বের হবে না। নিজের বউয়ের জন্য শপিং করব, কতই না এক্সাইটেড হয়ে আছি গতকাল থেকে। আর তুই এখানে মহারানীর মতো বসে বসে ধীরে ধীরে খাচ্ছিস। ধীরে খাচ্ছিস কেন? তোর কি হজম শক্তির প্রবলেম আছে? কি সুন্দর একটা অনুভূতি নিয়ে ভাবছিলাম এই লোকটাকে নিয়ে, কিন্তু না, এটা সে হতে দেবে না। এসেই এমন কথা বলা শুরু করেছে যে মেজাজটাই খারাপ করে দিল। আমি বললাম, আমি ধীরে খাচ্ছি, তাতে আপনার কি হুম? আমি তো আর আপনার দাঁত দিয়ে চিবিয়ে খাচ্ছি না। আমাকে কি শান্তশিষ্ট দেখতে আপনার ভালো লাগে না? মনে হচ্ছে আপনাকে আবার চুইংগাম থেরাপি দেয়া দরকার। একটু ভালো করে কথা বললে কি আপনার চরিত্রে কালো দাগ পড়বে। ফুবি হাসতে হাসতে চলে গেলেন আম্মুর ঘরে। দেহান ভাইয়া এসে আমার পাশে বসলেন। তারপর টেবিলের উপর কুনুই রেখে হেলান দিয়ে আমাকে বললেন, সিরিয়াসলি, তোর তো দেখছি মামির হাতে লাঠি পেটা খেয়েও শিক্ষা হয়নি। তোর হাজবেন্ডের সাথে যদি এমন করিস তাহলে তোর কি যে হাল করবে তুই ভাবতেও পারছিস না। আমি বললাম, আপনি তো আর আমাকে বিয়ে করছেন না, তাই আমার হাজবেন্ড কেমন হবে বা আমার সাথে কি করবে সেটা আপনার ভেবে কাজ নেই। যত সব ফালতু চিন্তা ভাবনা। আমি আর কথা না বলে খাবার শেষ করে তৈরি হতে চলে আসলাম। ইচ্ছে হলো দেহান ভাইয়ের সাথে মিলিয়ে কালো রঙের জামাটা পরি, কিন্তু না, এই কাজ করলে আমাকে আরো কথা শোনাবেন তিনি। আমি স্কাই ব্লু কালারের রাউন্ড ড্রেস পরলাম। এই রংটা বেশ ভালোই লাগে আমার। সাজতে না আমার বেশ ভালোই লাগে। তবে দিহান ভাইয়ের পাল্লায় পরে সব গোল্লায় গিয়েছে। এখন এত এনার্জি নেই। আজকে আব্বু গাড়ি রেখে গিয়েছেন, জানেন আজকে প্রচুর শপিং করা হবে। আমি গাড়ির সামনের সিটে বসলাম দিহান ভাইয়ের সাথে। জানি আম্মু আর ফুপি একসাথে বসবেন আর গল্প করবেন পুরো রাস্তা। এনারা দুজন একসাথে হওয়ায় মানে ননস্টপ রেডিও অন। আমি কানে হেডফোন গুঁজে বাহিরের দৃশ্য উপভোগ করছি। শপিং মলে পৌঁছানোর পর সবাই মিলে আগের ড্রেস কিনতে এক দোকানে ঢুকলাম। দেহান ভাইয়া আর বউয়ের জন্য হোয়াইট গাউন কিনতে যাচ্ছেন।
এখন মেয়ের গায়ের মাপ কোথায় পাবেন? ফুপি বলল, কুহুজা তো গিয়ে ড্রেসটা ট্রাই কর, রুবা তো তোর সাইজেরই হবে। অগত্যা আমাকে ট্রায়ালের জন্য যেতে হলো। মেজাজ খারাপ হচ্ছিল এই ভেবে যে ওনার বউয়ের ড্রেস আমাকেই কেন ট্রাই করতে হবে। আগুনে কি ঢেলে মনে হয় খুব মজা পাচ্ছেন। ড্রেসটা পরে যখন বের হই সবাই তখন আমার দিকে বিনা বাক্যে তাকিয়েছিলেন কিছুক্ষণ। ফুপি বললেন, বাহ, দারুণ তো। আম্মু বললেন, রুবার পারফেক্ট হবে তাই না বলো? তেহান ভাইয়া বলল, আমার বউকে এটাতে দারুণ মানাবে। সবার এরূপ মন্তব্য শুনে ইচ্ছে করছিল। কি ইচ্ছে করছিল আমি নিজেও ঠিক বুঝে উঠতে পারছি না। খুবই উল্টাপাল্টা চিন্তা ভাবনা। আমিও সেম ডিজাইনের ভিন্ন কালারের ড্রেস নিয়েছি। তেহান ভাইয়ার বউয়ের জন্য যা যা কিনেছেন আমিও সেই সব আইটেম কিনেছি। বিয়ের দিন আমিও সাজবো, অনেক সাজবো, যাতে তেহান ভাইয়ার আফসোস হয় যে কেন আমাকে বিয়ে করলেন না। শপিং শেষ, বাসায় ফিরতে ফিরতে বিকেল হয়ে গিয়েছে। এতগুলো দোকান ঘুরতে ঘুরতে আমার পা ব্যথা হয়ে গিয়েছে। মাঝে মাঝে দেহান ভাইয়ের ক্লান্ত মুখ দেখে একটু রিল্যাক্সও লাগছিল। যত শপিং করা হয়েছে সবগুলোই দিহান ভাইয়ার হাতে রাখা হয়েছে। বেচারা ব্যাগ বইতে বইতে ক্লান্ত হয়ে গিয়েছে। একবার বললেন, ও সিরিয়াসলি, মেয়েদের এত কিছু লাগে? আগে জানলে সাথে আসতাম না। নিজেকে এখন কুলি মনে হচ্ছে। বিয়ের পর বউয়ের জিনিস কিনতে কিনতেই আমি ফকির হয়ে যাব। এই কথা শুনে ফুপি বলেছিলেন, তাহলে বিয়েটা ক্যান্সেল করে দিই। কি বলিস? তেহান ভাইয়া চোখ গোল আলুর মতো করে বলেছিল, এই বিয়ে ক্যান্সেল করলে চিরকুমার হয়ে থাকবো তবুও বিয়ে করব না। তেহান ভাইয়ার এরকম উত্তর শুনে বুঝে গেলাম যে আমার চান্স একদম 0%। কিন্তু আমি তার বিয়ের কবুল বলা পর্যন্ত আশা রাখব। ইস, কি বাঁধানো কপাল আমার। আসার সময় আমরা রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে এসেছি, তাই আর খাবারের আশায় না থেকে গোসল সেরে ঘুমিয়ে পড়লাম। সারাদিনের ধকল সামলাতে ভালো একটা ঘুমের প্রয়োজন। ঘন্টাখানেকই ঘুম হলো। ঘুম থেকে উঠে শপিং ব্যাগ থেকে সব বের করে গুছিয়ে রাখলাম। এরকম করেই চলে আসলো বিয়ের সময়। আজকে গায়ে হলুদ দেবে। বাড়িতে বিয়ের আনন্দ যেন আনাচে কানাচেতে ভরে উঠল। দেহান ভাইয়ার বন্ধুদেরও আনাগোনা শুরু হলো। কিরণ ভাইয়া তো সবসময় দেহান ভাইয়ার সাথে থাকছেন। খেয়াল করলাম কিরণ ভাইয়া আমার সাথে কথা বলতে নিলেই ওনাকে ডেকে বা টেনে নিয়ে যাচ্ছেন। বিয়েটা যেহেতু আমার না, সেহেতু আমার কোনো বান্ধবীকেও দাওয়াত করিনি। একা একাই ঘুরতে হচ্ছে আমাকে। বর্ষর কাজ না করলেও টুকটাক সাহায্য করছি। দেহান ভাইয়ার গায়ে হলুদ হওয়ার ঘন্টাখানেক আগেই দিগন্ত ভাইয়া চলে আসলেন। দিগন্ত লোকটা হচ্ছে আমার বড় ভাইয়া। সে চলে আসাতে এখন আমার অনেকটাই ভালো লাগছে। প্রায় 2 বছর পর আসলেন দেশে। ভাইয়াকে দেখেই কেন যেন আমার প্রচুর কান্না পেল, কিন্তু কিছু বলতে পারছি। ভাইয়া অনেকবার জিজ্ঞেস করেছেন কি হয়েছে, কিন্তু আমি বলিনি কিছুই। ভাইয়া যখন এখানে ছিল তখন কিছু ঘটলে আমি ভাইয়ের কাঁধে মাথা রেখে কিছুক্ষণ ঘুমালেই সব গ্লানি দূর হয়ে যেত। জানি না কেন এমন হয়, কিন্তু এটা ম্যাজিকের মতো কাজ করে আমার জন্য। হয়তো এটা ভাই বোনের বন্ধনের জন্য। ভাইয়ের কাঁধে মাথা রাখতেই আমার ঘুম পেল। ভাইয়া আমার মাথায় এক হাত দিয়ে ধরে রাখলেন যাতে পড়ে না যাই। আমার ফ্যামিলির কাছ থেকে আমি যথেষ্ট স্নেহ ভালোবাসা পেয়েছি। আমি অনায়াসেই আমার পরিবারকে বেস্ট পরিবার বলে ঘোষণা করতে পারি। কতক্ষণ ঘুমিয়েছি তা খেয়াল করিনি। ভাইয়া ডেকে ঘুম ভাঙিয়ে দিলেন। কারণ দেহান ভাইয়ার গায়ে হলুদ শুরু হতে যাচ্ছে, তাই ফুপি সবাইকে ডেকেছেন। গায়ে হলুদে যাওয়ার আগে ভাইয়া আমাকে বলল, 2 মিনিট এখানে বসো, কথা আছে। ভাইয়ার কথা মতো বসলাম। তারপর ভাইয়া বলা শুরু করলো, তুই যে দিহানের পেছনে ঘুরেছিস তা কিন্তু আমি জানি। এতদিন কিছুই বলিনি। তুই হয়তো ভাবছিস আমি কিভাবে জানলাম। শুধু আমিই জানি তা না, বাসার প্রতিটা মানুষই জানে। দিগন্ত ভাইয়ার এইগুলো শুনে হা হয়ে রইলাম। দিগন্ত ভাইয়া আরো বললেন, একটা মেয়ে যখন একটা ছেলের পিছনে ঘুরে তাকে পাওয়ার জন্য, এটা আমরা সঠিকভাবে নিই না। মেয়েকে বেহায়াত, ছাচড়া ইত্যাদি অনেক কিছুই বলি।
কারণ একটা মেয়ে একটা ছেলের পিছনে ঘুরছে, এটা আমাদের মাঝে সচরাচর হয় না। সচরাচর যে ঘটনাগুলো আমাদের সাথে ঘটে সেই ঘটনাগুলোকে আমরা খুব স্বাভাবিকভাবেই গ্রহণ করে থাকি। যেমন ধর, এখন তুই যদি দেহানের পেছনে না ঘুরে দেহান তোর পেছনে ঘুরতো, তাহলে এটাকে সবাই স্বাভাবিকভাবেই নিত। হ্যাঁ, তখনও আবার তুই কথা শুনতিস। কি কথা শুনতিস জানিস? লোকে বলতো, আহারে ছেলেটা এই মেয়েটার পিছনে এত ঘুরছে কিন্তু মেয়েটা মেনে নিচ্ছে না, ছেলেটা অনেক কষ্ট পাচ্ছে। কিন্তু এখন যে তুই কষ্ট পাচ্ছিস, এটা বাহিরের লোকেরা ভালো চোখে নেবে না। দেখ, জীবনটা তোর। কাকে ভালোবাসবি না বাসবি এটা নিতান্তই তোর ব্যাপার। কিন্তু এটা মাথায় রাখবি যে তোর জন্য আসলে ঠিক কোনটা। যে কাজে মনে সায় দেবে না সেই কাজ করবি না। যদি মনে হয় আমি তোকে হেল্প করতে পারি, তাহলে তোর কথা শোনার জন্য আমি তৈরি আছি। তোর ভাই, তোর ফ্যামিলি সবসময় তোর ভালো চেয়েছে এবং সবসময় চাইবেও। তোকে এমন মন মরা দেখতে ভালো লাগে না। এখন তৈরি হয়ে অনুষ্ঠানে চল, আমার সাথে যাবি। আমি তোর দরজার বাহিরে অপেক্ষা করছি। তাড়াতাড়ি তৈরি হবি কিন্তু। এই কথা বলে ভাইয়া বের হয়ে গেলেন। আমি বুক ভরে নিঃশ্বাস নিলাম। ঝটপট তৈরি হয়ে নিলাম। মনের মতো করেই সেজেছি। দরজা খুলে বের হতেই দিগন্ত ভাইয়া আমাকে দেখে প্রাণবন্ত হাসি দিলেন। তারপর দুই ভাই বোন হাত ধরে গেলাম ছাদে। ছাদেই গায়ে হলুদের স্টেজ বানানো হয়েছে। ফ্যামিলির সব লোকজন, দেহান ভাইয়ার ফ্রেন্ডস আর কয়েকজন প্রতিবেশীও আছে এখানে। দেহান ভাইয়া পুরো হলুদে মাখামাখি। দিগন্ত ভাইয়া আর আমি হাত দোলাচ্ছি দেহান ভাইয়ার সামনে দাঁড়িয়ে। এমন প্রফুল্ল চিত্তে দাঁড়িয়ে থাকতে দেখে হয়তো দেহান ভাইয়া ভাবছেন, হলো কি এই দুজনে। আম্মু বলল, বাবু দেহানকে হলুদ মাখিয়ে দে। পৃথিবীর বেশিরভাগ মাই তাদের ছেলে সন্তানের নাম থাকা সত্ত্বেও বাবু বলে ডাকে। ছোট থাকুক বা বড়, এটা ডাকবেই। দেহান ভাইয়াকে হলুদ ছোঁয়ালেন দিগন্ত ভাইয়া। তারপর আমার পালা। আমি হলুদ নিয়ে তার গালে মাখাতে মাখাতে তাকে জিজ্ঞেস করলাম, বলুন তো মাছের গায়ে হলুদ মরিচ কেন লাগানো হয়? দেহান ভাইয়া বললেন, এটা কি কোনো প্রশ্ন হলো? এটা কি পরিস্থিতির সাথে খাপ খেলো? আমি বললাম, উত্তর জানা থাকলে বলুন। বলুন, মাছের গায়ে হলুদ মরিচ কেন লাগানো হয়? দেহান ভাইয়া বললেন, ভাজার জন্য। আমি বললাম, ঠিক বলেছেন। আপনাকেও ঠিক সেই কারণেই হলুদ লাগানো হচ্ছে। এই কথা বলে আমি দাঁত কপাটি বের করে হেসে চলে আসলাম। দেহান ভাইয়া তখনও ঘাড় বাঁকা করে ভ্রু কুঁচকে তাকিয়েছিলেন। আমি আর দিগন্ত ভাইয়া মিলে অন্যদের সাথে মজা করছি। মিষ্টি জাতীয় খাবার খাওয়ার পর কেমন যেন মাথা চক্কর খাচ্ছিল। তার উপর হইচই করে ক্লান্ত হয়ে গিয়েছি। তাই আম্মুকে বলে ঘরে চলে আসলাম। ঘরে এসে চুইংগাম বের করে 2-3টা চুইংগাম একেবারে মুখে পুরে নিলাম। এখন চুইংগাম না খেলে ভালো লাগে না। বদ অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। কিছুক্ষণ বসে জিরিয়ে নিয়ে আবার গেলাম ছাদে। দেখে আগের মতোই সবাই মজা করছে। ছাদের একপাশে চেয়ার টেনে বসতেই কোথা থেকে যেন দিগন্ত ভাইয়া এসে আমার গালে হলুদ লাগিয়ে দিলেন আর বললেন, গায়ে হলুদে হলুদ মাখামাখি না করলে কি মজা হয় নাকি? চল এবার তুইও শুরু কর। ভাইয়ার এমন কথা শুনে আমিও হলুদ নিলাম, ভাইয়াকে মাখাবো তাই। কিন্তু ওনার নাগাল আমি পাচ্ছি না। দৌড়াতে হচ্ছে তার পেছনে হলুদ লাগানোর জন্য। সিঁড়ি দিয়ে দৌড়ে নামার সময় পা বেকায়দায় পড়ে অনেক ব্যথা পেলাম। মুচকে গিয়েছে কিনা জানি না। অগত্যা আমাকে আর নিয়ে যাওয়া হলো না মেয়ের বাড়ি হলুদ নিয়ে। আমার জন্য আম্মুও গেলেন না। এই পা নিয়ে আগামীকাল বিয়ের অনুষ্ঠানে কিভাবে চলাফেরা করব ভেবে পাচ্ছি না। ভাইয়া একবার মলম লাগিয়ে দিয়েছিল। আম্মু আবার তেল গরম করে মালিশ করলো। আবার গরম সেঁকো দিল। রাতে খাবার খেয়ে ওষুধ খেয়ে শুয়ে পড়ি আগেভাগেই। ঘুমের জন্য যাতে আগামীকাল চেহারায় কোনো মলিনতা না থাকে সেই প্রচেষ্টায় আগে ঘুমোতে গেলাম। আশা করি আগামীকাল আমাকে অনেক সুন্দর লাগবে, যে দেহান ভাইয়া আফসোস করবে। পরদিন সকালের নাস্তা সেরে আমি, আম্মু আর ফুপি মিলে গেলাম পার্লারে। এটাই আমার প্রথম যাওয়া। আব্বু, ফুপা, দিগন্ত ভাইয়া আর দেহান ভাইয়া বাসায় থাকলেন।
আব্বু ফুবার সাথে আর দিগন্ত ভাইয়া দিহান ভাইয়ার সাথে আড্ডা দেওয়া ছাড়া আপাতত তাদের এখন আর কাজ নেই। সাজ শেষ করতে করতে প্রায় দুপুর হতে চলল। বাসায় পৌঁছতে দুপুর হবে। বাসায় পৌঁছে দেখলাম বাড়ির পুরুষেরা তৈরি। আমার সাজ পুরো হাই লেভেলের, দেখে মনে হচ্ছে বিয়ে আমারই। স্কাই ব্লু কালারের গাউন কিনেছিলাম আমি, সেটাই আজকে পরলাম। বাসায় আম্মু, আমি আর ফুপি প্রবেশ করতেই দেখি সামনে আব্বু, দিগন্ত ভাইয়া, ফুবা আর দেহান ভাইয়া দাঁড়িয়ে আছেন। আমাদের দেখে দিগন্ত ভাইয়া পাশে আব্বুকে জিজ্ঞেস করলো, আব্বু এনারা কি আসলেই আমাদের বাসার লোকজন? আব্বু বললেন, বডি শেপ দেখে তো আমাদেরই মনে হচ্ছে। আম্মু তখন বলল, আচ্ছা, চিনতে অসুবিধে হচ্ছে তাই না? তাহলে তোমরাই যাও বিয়ের ভেন্যুতে, আমরা যাচ্ছি না। আব্বু বললেন, আহা, রাগ করছো কেন? মজা করছিলাম তো, তোমরা না গেলে হবে নাকি? মেকআপের জাগুন, তোমাদেরকে আজকে চোখে চোখে রাখতে হবে মনে হচ্ছে, নয় তোকে কখন কিডন্যাপ করে নেয়। ফুপি বলল, হয়েছে হয়েছে, আর কথা বাড়িও না, এমনিতেই দুপুর হয়ে গিয়েছে। আব্বু আম্মু ফুপা ফুপি গেলেন এক গাড়িতে, আমি, দিগন্ত ভাইয়া আর দেহান ভাইয়া গেলাম আরেক গাড়িতে, বরের গাড়ি যাকে বলে। আমি আর দিগন্ত ভাইয়া পিছনের সিটের দুই পাশে বসে, মাঝখানে দেহান ভাইয়াকে বসিয়েছি। বরকে নাকি মাঝেই রাখতে হয়। যথাসময়ে পৌঁছালাম বিয়ের ভেন্যুতে। গাড়ি থেকে যখন নামলাম তখন আমার দিকেই সব তাকিয়ে আছে, হয়তো ভাবছে বরের সাথে কি কোনে কেউ নিয়ে এলো নাকি। কিন্তু কনে তো ভেতরে আছে, যত নিয়ম কানুন আছে সব মেনে ভেতরে যাওয়া হলো। দেহান ভাইয়াকে আসনে বসিয়ে দিয়ে যে যার মতো ঘুরছি ফিরছি। কোথা থেকে যেন কিরণ ভাইয়া এসে বললেন, কুহু, আমি কি তোমার সাথে একটা ছবি তুলতে পারি? আমি বললাম, শিওর, ইউ ক্যান। বেশ কয়েকটাই ছবি তোলা হলো। কিরণ ভাইয়া বলল, সিরিয়াসলি কুহু, আজকে তোমাকে ভীষণ সুন্দর লাগছে। আজ আমি মিঙ্গেল বলে আফসোস হচ্ছে, গার্লফ্রেন্ডটা ইদানিং বেশ প্যারা দিচ্ছে। কিরণ ভাইয়ার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ আড্ডা দিচ্ছিলাম। হুট করে আমার ভাই এসে কিরণ ভাইয়ের কাঁধে এক হাত রেখে বলল, কি ভাই, মন হচ্ছে আমার বোনের সাথে ফ্লার্ট করার চেষ্টা করছো? কিরণ ভাইয়া হেসে হেসেই বলল, ভাই, সেই সুযোগ আমার নেই। যদি আমার গার্লফ্রেন্ড খোঁজ পায় যে আমি অন্য কারোর সাথে ফ্লার্ট করা তো দূর থাক, একটু কথা বলেছি তাহলে আমাকে পিটিয়ে যাবে আমার বাসায় এসে। দিগন্ত ভাইয়া এক গাল হেসে বলল, এমন গার্লফ্রেন্ড ঘরে ঘরে হওয়া উচিত। সেখান থেকে আমি চলে এসেছি কথার ফাঁকে। সেখান থেকে এসে আরেক কাণ্ড করে বসেছি। তবে কি করেছি এটা পরেই বোঝা যাবে, আপাতত না জানলেও চলবে। আমি এক ফাঁকে গেলাম দেহান ভাইয়ার কাছে। দেহান ভাইয়া আজকে কিছু বলছে না আমাকে। যখনই চোখ পড়ছে তখনই দেখছি তিনি আমার দিকে তাকিয়ে আছেন। আমি দেহান ভাইয়াকে জিজ্ঞেস করলাম, কেমন উপভোগ করছেন নিজের বিয়ে? দেহান ভাইয়া বলল, বেশ এনজয় করছি। দেখতে পাচ্ছিস না বুঝি, আজকে বিয়েটা আমার নাকি তোর, বুঝতে পারছি। আমার হারামি ফ্রেন্ডগুলো আমার পাশে না থেকে তোর পিছনে ঘুরঘুর করছে। বিয়েটা শেষ হোক, তারপর বোঝাবো হারামি ফ্রেন্ডগুলোকে। আমি বললাম, আহারে বেচারা বিয়ের পাত্র। আমার এই কথা শুনে দেহান ভাইয়া ভ্রু কুঁচকে আমাকে জিজ্ঞেস করলেন, তুই কি এখানে আমাকে খোঁজাতে এসেছিস? তোর কি আর কাজ নেই? আমি বললাম, উহু, কাজ আছে, তবে এসেছি একটা কথা বলবো তাই। দেহান ভাইয়া বলল, ঠিক আছে, কি বলবি তাড়াতাড়ি বলে ফেল। আমি একটা দীর্ঘশ্বাস নিয়ে বললাম, তৃতীয় এবং শেষবারের মতো জিজ্ঞেস করছি, বিয়ে করবেন আমাকে? দেহান ভাইয়া বললেন, তোর মাথায় কি গ্যাস্ট্রিক হয়েছে? আজকে আমার বিয়ে আরেকজনের সাথে, আর তুই এখনো আমাকে এই কথা জিজ্ঞেস করছিস? তোকে ভাবনায় চালান করা উচিত। আমি বললাম, এত কষ্ট করতে হবে না আপনাকে, এটা আপনার শেষ সুযোগ ছিল, তবে আপনি রাজি হলেন। ঠিক আছে, আর এসব শুনতে হবে না আপনাকে। আমি মুখে হাসি নিয়ে ফিরে আসলাম। মুখে হাসি থাকলেও ভেতরটা পুড়ছে খুব। বরকনেকে একসাথে বসিয়ে ফটোশুট করা হবে, কিন্তু বউকে পাওয়া যাচ্ছে না। এত স্বাদের বিয়েতে যদি এমন ঘটনা ঘটে তাহলে কার ভালো লাগে বলুন? এখন কথা হচ্ছে কনে কার সাথে গিয়েছে।
সবাই খোঁজাখুঁজি করছিল। মান সম্মানের ব্যাপার, যদি বিয়ের কনেকে না পাওয়া যায়। ফ্যামিলি মেম্বার সবাই একসাথে দাঁড়িয়ে কথা বলছেন, কিভাবে কি করবে সেসব কথা হচ্ছে। আমি গিয়ে বললাম, দিগন্ত ভাইয়া, আব্বু আর ফুবা আপনারা একটু এগিয়ে দেখুন, ভাইয়ার বয়সী এক ছেলে রোস্ট খাচ্ছে। সে হচ্ছে কনের পালিয়ে যাওয়ার সাহায্যকারী। ভাইয়া বলল, খাচ্ছে তো অনেকেই, কিভাবে বুঝবো ওটা সেই ছেলেই যাকে আমরা খুঁজছি? আমি বললাম, গিয়ে দেখবে ওই ছেলের পেছনে চুইংগাম লেগে আছে। আম্মু বলল, এখানেও চুইংগাম? সিরিয়াসলি কুহু, তোর কি এই চুইংগাম খাওয়ার অভ্যাস যাবে না? সবখানেই চুইংগাম দিয়ে কিছু না কিছু করে বসিস। আমি বললাম, আমার কি দোষ? আমি জানতাম যে এই ছেলে রুবাকে হেল্প করবে পালাতে, তাই আমি সুযোগ বুঝে ওর পেছনে চুইংগাম লাগিয়ে দিয়েছি। তেহান ভাইয়া বলল, তুই কিভাবে জানিস যে ওই ছেলে রুবাকে পালাতে সাহায্য করবে? আমি বললাম, রুবাদের বাসায় যখন রুবাকে দেখতে গিয়েছিলে তখন আমি রুবার ঘর পার হচ্ছিলাম সময় জানালার ফাঁক দিয়ে এই ছেলের সাথে ভিডিও কলে কথা বলতে দেখেছিলাম। কিছু অস্পষ্ট কথাও শুনেছিলাম, তাই আজকে এখানে দেখে সন্দেহ হয়, যে কারণে চুইংগাম লাগিয়ে দিই তোমাদের বোঝার সুবিধার্থে। আব্বু বলল, বুঝেছি, অনেক বুদ্ধি তোমার, কিন্তু এই পদ্ধতি এখন আর কোনো কাজে লাগবে না। যাই হোক, প্ল্যান যা হয়েছিল সেটা তীরে এসে তরি ডোবার মতো হয়ে গিয়েছে। তাহলে এসব লুকোচুরি বাদ দেয়া যাক এখন। কুহুকে এবার সত্যিটা তোমরা বলবে নাকি এভাবেই সময় পার করবে? আব্বুর এমন কথা শুনে কিছুটা চিন্তায় পড়লাম। কিসের প্ল্যান আর কিসের লুকোচুরি? দিগন্ত ভাইয়া আমাকে নিয়ে স্টেজের মাঝখানে দাঁড় করিয়ে বললেন, এখানে চুপ করে দাঁড়া কিছুক্ষণ, যা বলবি চুপ করে শুনবি, কিছু বলার থাকলে দেহানের কথা শেষ হলে তারপর বলবি। এই কথা বলে দিগন্ত ভাইয়া চলে গেল। ফ্যামিলি মেম্বার আর যত গেস্ট ছিল তারা কেউ বসে আর কেউ দাঁড়িয়ে স্টেজের দিকে ফোকাস করছেন। দেহান ভাইয়া মাইক্রোফোন হাতে নিয়ে আমার সামনাসামনি এসে দাঁড়িয়ে বলা শুরু করে, কুহু, তুই হয়তো ভাবতিস যে তুই হচ্ছিস সবচেয়ে বেহায়া নির্লজ্জ মেয়ে, যে কিনা আমার পেছনে সব সময় ঘুরঘুর করেছে, সাথে আমার দেয়া চুইংগাম দিয়ে আমাকেই জ্বালাতন করেছে, যে কিনা 3-3বার বিয়ের প্রপোজাল করেছে, কিন্তু আমি বরাবরই রিজেক্ট করেছি। তুই কি জানিস আসল বেহায়াটাকে? তোকে কিছু বলতে হবে না, আমিই বলছি। তুই জানিস না যে তোর থেকে বেহায়া আমি ছিলাম? তুই আমাকে পছন্দ করার আগে থেকে আমি তোকে পছন্দ করি। তুই নির্লজ্জের মতো শুধু আমাকে বলেছিস যে তুই আমাকে পছন্দ করিস, বিয়ের অফারও করেছিস। আর আমি তোর আব্বু আম্মু, আমার আব্বু আম্মু দিগন্তকেও বলেছি যে আমি তোকে ভালোবাসি, বিয়ে করলে তোকেই করব। শুধু তোকেই কখনো বলিনি। বলবো কি করে? আমাকে বাড়ির প্রত্যেকটা সদস্য এক একটা শর্ত দিয়ে আটকে রেখেছে। কেউ বলেছে, যতদিন না আমি নিজের রোজগারে নিজে চলছি ততদিন যেন তোর থেকে দূরে থাকি। কেউ আবার বলেছে, যতদিন না তুই আমাকে পছন্দ করিস ততদিন যাতে আমি তোকে কিছু না বলি। তোকে আমি কখনো আমার বাইকে চড়াইনি। কেন জানিস? এটাতেও আমার নিষেধাজ্ঞা ছিল। তুই কখনো ঘরের বাহির হলে সব সময় তোকে নজরে রাখতাম যাতে তুই অন্যের খারাপ নজরে না পড়িস। কিরণকে পিটিয়েছিলাম কেন জানিস? তোকে চুইংগাম গিফট করার বুদ্ধি দেওয়ার জন্য না, তোকে প্রপোজ করতে চেয়েছিল তাই। আমার ফ্রেন্ড সার্কেলের সবাই তোর কথা জানে। তোর দেয়া বিয়ের প্রস্তাব কেন আমি গ্রহণ করিনি জানিস? কারণ আমি চাইছিলাম তুই না আমি তোকে প্রস্তাব দিই। আমাকে চুইংগাম লাগানোর জন্য মামি তোকে পিটিয়েছিল। তোকে পেটানোর জন্য আমি মামির সাথেও ঝগড়া করেছি। বাসার সবাই বুঝতে পেরেছিল যে তুই আমাকে ভালোবাসিস, তাই তো যাচাই করার জন্য রুবার সাথে আমার বিয়ের নাটক করে। আসলে বিয়েটা ঠিক হয়েছে তোর আর আমার। তুই যাকে পাত্রী পালানোর সাহায্যকারী ভেবে চুইংগাম লাগিয়েছিস, অ্যাকচুয়ালি সে রুবার উঠবি হাজবেন্ড। আগামী সপ্তাহে ওদের বিয়ে। বিয়ের কেনাকাটায় তোকে সাথে করে তোকে নিয়ে গিয়েছি কেন জানিস? কারণ আমি বাসায় বলে রেখেছিলাম যে তোর পছন্দেই তোর সব জিনিস যে কেনা হয়। হয়তো বলতে পারিস যে রুবার জন্য যেগুলো কেনা হয়েছে তো ওগুলো কেন, আসলে ওগুলো ওরই ছিল, সব ওদের টাকাতেই কেনা।
জানিস, আজকেও যখন তুই আমাকে বিয়ের প্রস্তাব করলি তখন আমার চেঁচিয়ে বলতে ইচ্ছে করছিল যে হ্যাঁ, আমি তোকেই বিয়ে করব। তুই ছাড়া অন্য কাউকেই বিয়ে করব না। অনেকেই হয়তো আত্মীয়দের মধ্যে বিয়ে পছন্দ করে না, কিন্তু এই যে কাউকে পছন্দ করা, ভালোবাসা, এসব কি বলে কয় হয়? হ্যাঁ, আমি তোর হাত ধরে হাঁটতে চেয়েছি, তোর সাথে সুন্দর মুহূর্ত কাটাতে চেয়েছি, কিন্তু সবই বৈধভাবে। তুই আমাকে 3বার বিয়ের প্রস্তাব করেছিস, আর আমি আমার ফ্যামিলি সহ তোর ফ্যামিলির সবাইকে অসংখ্যবার বিয়ের কথা বলেছি। কিন্তু জানি না বড়রা কেন এত সব করলো। হয়তো ভালোর জন্যই, কিন্তু কষ্ট পেয়েছি ভীষণ। কুহু, আজকে আমি এখন এখানে সবার সামনে দাঁড়িয়ে তোকে প্রস্তাব দিতে চাই। তুই কি আমার হাত ধরে পুরোটা জীবন হাঁটতে পারবি? তুই কি আমার জড়িয়ে সুখ দুঃখের ভাগিদার হবি? তুই কি আমার অর্ধাঙ্গিনী হবি? কথাগুলো একনাগারে বলে একটু থামলো দেহান ভাইয়া। পুরো কথার সময়টুকুতেই কাঁদছিল, কিন্তু ঠোঁটে জোর করে হাসির রেখা টেনে রেখেছিল। কথাগুলো বলার পর আমার সামনে 2 হাঁটু গেড়ে বসে আরো জোরে কেঁদে দিল দেহান ভাইয়া। সাথে হাসতেও চাইছিল, কারণ এতদিনের জমানো কথাগুলো সে আমাকে বলতে পেরেছ। আমিও কাঁদছি। উপস্থিত অনেকের চোখেই পানি। ছেলেদের আমরা সচরাচর কাঁদতে দেখি না, কিন্তু যখন ছেলেরা কাঁদে তখন মনে হয় যে কষ্টে সবকিছু এলোমেলো হয়ে যায়। এই প্রথম কাঁদতে দেখলাম দেহান ভাইয়াকে। আমি কাঁদতে কাঁদতেই বললাম, দেহান ভাইয়া, এখন অনেক দেরি হয়ে গিয়েছে এসব বলার। দেহান ভাইয়াকে দেখে দেই বলছে, কি বলছিস এসব? আমি বললাম, আমি আপনাকে বিয়ে করব না। দেহান ভাইয়া এগিয়ে এসে আমার হাত দুটো জড়িয়ে ধরে কান্না করতে করতেই বলল, এমন বলিস না কুহু, একদম মারা যাব। এমনিতেই অনেক কষ্ট করে আজকের এই দিনে এসে দাঁড়িয়েছি। প্লিজ কুহু, আর কষ্ট দিস না। আমি বললাম, দেহান ভাইয়া, আপনি কি এখনো বুঝতে পারেননি যে আমাদের পরিবারের মানুষগুলো আমাদের এই সম্পর্ক এখনো মেনে নিতে পারেনি? সত্যিই যদি মেনে নিতে পারতো তাহলে আজকের দিন পর্যন্ত এত প্ল্যানের দরকার ছিল না। আমাদের পরিবারের লোকেরা যদি আমাদের সাথে ভালো করে এই বিষয়ে কথা বলতেন বা বোঝাতেন, তাহলে আমি কেউই এভাবে কষ্ট পেতাম না। এত জগা খিচুড়ি পাকানোর কোনো দরকারই ছিল না। এই কথা বলে আমি দেহান ভাইয়ার হাত থেকে আমার হাত ছাড়িয়ে কান্না করতে করতে দৌড়ে বাহিরের দিকে চলে আসতে চাইলে দেহান ভাইয়াও আমার পিছনে দৌড়ে আসেন। কখন যে রাস্তার 1/3 চলে এসেছি খেয়াল করিনি। অপর পাশ থেকে ছুটে আসে মালবাহী ট্রাক। মুহূর্তেই আমার গাউনের রং লাল রঙে পরিণত হয়। কিন্তু এটা আমার রক্তে নয়, বরং দেহান ভাইয়ার রক্তে। আমাকে বাঁচাতে গিয়ে নিজেই চাপা পড়েছেন। তাকে জড়িয়ে ধরে বসে আছি। মুখ দিয়ে আমার কোনো আওয়াজ আসছে না, শুধু কেঁদেই চলছি। চোখের পানির জন্য তাকে ঠিকমতো দেখতেও পাচ্ছি না। অ্যাম্বুলেন্স আসার আগেই দিহান ভাইয়া আমাদের সকলের মায়া ত্যাগ করে চলে গেল। চলে যাওয়ার আগে খুব কষ্ট করে তার রক্তমাখা হাতে আমার গালে জড়িয়ে বলেছিল, খুব ভালোবাসি রে তোকে। আমার হাত পা সব অবশ হয়ে আসছে, যেন কোনো শক্তিই পাচ্ছি না। ঘুম ভাঙে আমার। গল্প লিখতে লিখতে কখন ল্যাপটপের উপরেই ঘুমিয়ে পড়েছি জানি না। চেয়ারে বসে ঘুমিয়ে শরীর ব্যথা হয়ে গিয়েছে। ও, আমার নাম ঝুমুর। পড়াশোনার জন্য এখন গড়িয়াতে আছি। গল্প লিখতে ভালো লাগে, তাই প্রতিদিন একটু একটু করে লিখি। কুহু আর দেহানের এন্ডিংটা কিভাবে দেব ভাবছিলাম, কিন্তু স্বপ্নে পুরো করুণ অবস্থা দেখলাম। আজকে জানে আমার রিডার্সরা এটা কিভাবে নেবে। ইস, যদি আমার লাইফেও এমন দেহান পেতাম। কিন্তু কোরিয়াতে দেহান পাবো কোথায়? জানি না কিভাবে আছে কপালে। হয়তোবা কপালে প্রেমী না থাকতে পারে। ল্যাপটপ রেখে বিছানায় শেষ হয়ে পড়লাম। পরদিন সকালবেলা উঠতে একটুখানি দেরি হয়ে গেল, তাই দৌড়ে দৌড়ে তৈরি হতে হচ্ছে। নাস্তা করার একদম সময় নেই। প্রফেসর কিমের ক্লাস একেবারেই মিস করা যাবে না। এক ছুট দিয়েছি বাস স্টপের দিকে। বাস স্টপে গিয়ে দাঁড়াতেই দেখি হিউনকি তার বাইক নিয়ে হাজির হলো। ভার্সিটিতে পৌঁছাতে আমার লেট হতে দেখলেই বান্দা কোথা থেকে যে হাজির হয় আমি জানি না। এখানে বন্ধুত্ব করা কিছুটা টাফ, তবে হিউনকির সাথে খুব ভালোই খাতির বলা চলে।
কিন্তু কিছুদিন যাবৎ আমি তাকে কিছুটা এড়িয়ে চলতে চাচ্ছি, কারণ সে কিছুদিন আগে একটা কাণ্ড করে বসে। সেটা না হয় পরে সময় হলে বলবো। স্বপ্নে যে দেহানকে মারা যেতে দেখেছি, আসলে হিউনকি আর দেহান একই ব্যক্তি ছিল, শুধু নামটা আলাদা। হিউনকি হেলমেট একটা আমার দিকে এগিয়ে দিয়ে বলল, সময় কম, তাড়াতাড়ি উঠে বসো। কথা আটকে আটকে বলল, কেউ হয়তোবা বলতে পারেন যে কোরিয়ান ছেলে বাংলা বলছে কিভাবে। আসলে তার ব্রেন খুবই শার্প, খুব তাড়াতাড়ি সে যে কোনো জিনিস শিখতে পারে। আমার কাছ থেকে বাংলা শিখেছে। যখন আমি কথা বলি তখন সে মনোযোগ দিয়ে শোনে। কোনো শব্দ যদি তার বোধগম্য না হয় তাহলে সেটা আবার জিজ্ঞেস করে। এখন ওর সাথে কথা বললে আমাকে তেমন একটা কোরিয়ান ভাষা ইউজ করতে হয় না। বাচ্চারা যখন নতুন কথা বলা শেখে তখন তাদের আধো আধো কথাগুলো শুনতে বেশ ভালো লাগে। হিউনকি এর বেলাতেও তেমন। যখন আটকে আটকে কথা বলে তখন বেশ ভালো লাগে আমার। এখন তা আর কথা না বাড়িয়ে বাইকে উঠে বসলাম। বরাবরই সে অনেক স্পিড নিয়ে বাইক চালায়, কিন্তু আমি তার বাইকে চড়ে বসলে সে মিডিয়াম স্পিডে চালাবে। এখনো তার ব্যতিক্রম হয়নি। আমিও আর স্পিড বাড়াতে বলি না। কোতরাতে স্বপ্নের জন্য কিছুটা চিন্তা হচ্ছে। যা লিখি প্রতিদিন সেরকমই স্বপ্ন দেখি সব সময়। দেহানের মারা যাওয়া দেখে হিউনকি গ্রহ চিন্তা যেন মাথা থেকেই নামছে না। রাস্তায় রেড লাইট সিগন্যাল দেখানোর জন্য বাইক থামায়। রাস্তার বিপরীত পাশ থেকে আরেকটা প্রাইভেট কার এগিয়ে আসতে দেখে খুব দ্রুত বাইকের মোড় ঘুরায় হিউনকি। ভাগ্য ভালো যে সময় মতো চোখে পড়েছিল, না দেখলে হয়তো একটুর জন্য দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল। ভাগ্যিস কিছু হয়নি। ওই প্রাইভেট কারটি রেড সিগন্যাল অমান্য করার জন্য ট্রাফিক পুলিশ তার পেছনে ছুটেছে। গ্রিন সিগন্যাল হওয়ায় হিউনকি রওনা করল। মনে মনে একটা কথাই ভাবছিলাম যে স্বপ্নে দেখা ঘটনা কি বাস্তবে পরিণত হতে যাচ্ছে। প্রফেসরের ক্লাসে আজকে ভালো মনোযোগ দিতে পারিনি। মাথায় শুধু স্বপ্নের কথা আসছে। ক্লাস শেষ হলে জিউনকে নিয়ে খেতে যাই। জিউন হচ্ছে আমার বান্ধবী, আর দুইটা ফ্রেন্ড আছে, তবে ওরা অন্য দেশে। হিউনকি কে আর ডাকিনি আজকে আমাদের সাথে খাবার খেতে। না ডাকলেও সে পিছু পিছু ঠিকই চলে আসবে। এখানে হালাল খাবার পাওয়াটা কিছুটা মুশকিল। যেহেতু এখানে মুসলিমের সংখ্যা কম সেহেতু হালাল জিনিস পাওয়াটাও মুশকিল। বেশিরভাগ সময় বাসা থেকেই খাবার নিয়ে আসি। আজকে লেট হওয়ার জন্য কিছু তৈরি করতে পারিনি। জিউন আর আমি খাবার প্রায় অর্ধেক খেয়ে ফেলেছি, কিন্তু হিউনকি এখনো আসেনি। কেন আসলো না সেটা জানতে ওকে কল করেছি, কিন্তু কল রিসিভ করেছো অন্য আরেকজন। কল রিসিভ করার পর, ইয়োবজিউ, হেলো, ইয়োবজিউ, হেলো। ডংসিনিয়ান নুগু ইবিভাক্কা হিউনজিনিয়ান ওডিসো। কে আপনি? হিয়ানকি কোথায়? হিউনজিনিয়ান জিজিউম বিউ মোন এজরা। হিয়ানকি এখন হাসপাতালে। ডংসিন আইমুসান মালিলান এমজো। কি বলছেন? কল কেটে দিয়ে খাবার ফেলে রেখেই দৌড় দিলাম হাসপাতালের উদ্দেশ্যে। কোন হাসপাতালে আছে সেটার নামও জিজ্ঞেস করা হয়নি। জিউনও আমার সাথে আসে। জিউন লোকেশন ট্রেক করে হিউনকির। আমার কেমন জানি কান্না কান্না পাচ্ছে। গল্পে দেহান মারা যাওয়ার কথা ভেবে মনে মনে বলছি এরকম গল্প আর লিখব না। তবুও হিউনকি যাতে ঠিক থাকে, গল্পের ঘটনার সাথে বাস্তবের যাতে কোনো মিল না হয়। ট্যাক্সি করে আমি আর জিউন হাসপাতালের উদ্দেশ্যে যাচ্ছিলাম। আমাকে চিন্তিত দেখে জিউন তার ব্যাগ থেকে একটা চুইংগাম বের করে আমার দিকে এগিয়ে দিল। চুইংগামটা ধীর গতিতে হাত বাড়িয়ে নিলাম। চুইংগামটা দেখে হিউনকি কথা মনে হয়ে গেল। একবার হিউনকি বাদশা চুইংগাম একেবারে মুখে নিয়ে যাবায়। বাদশা নেয়ার কারণ হচ্ছে সে বড় করে বাবল তৈরি করবে। অনেক চেষ্টার পর সে বড় করেই তৈরি করে চুইংগাম বাবল। কিন্তু মজার বিষয় হচ্ছে সে চুইংগাম এতটাই ফুলিয়েছিল যে সেটা ফেটে গিয়ে তার সম্পূর্ণ মুখে মাস্কের মতো ঢেকে গিয়েছিল। তার কপালের সামনে থাকা চুলগুলো সব মাখামাখি হয়ে গিয়েছিল। তারপর সেগুলো আমাকেই ছাড়িয়ে দিতে হয়েছে।
ঘটনাটা এখন মনে করে হাসি পাচ্ছিল, কিন্তু হাসপাতালে আছে মনে করে আবারও মন খারাপ হয়ে গেল। আমি চুইংগমটা না খেয়ে হাতের মুঠোতেই রেখে দিই। হাসপাতালে এসে যেই দৌড় দিয়েছি ভেতরে যেতে, তখনই দেখি সে বের হয়ে আসছে। সাথে আরেকজন ছেলে ছিল যার পায়ে ব্যান্ডেজ করা ছিল। হিউনকি তাকে ধরে বাহিরে নিয়ে আসছে। হিউনকিকে দেখতে পেয়ে আর না দৌড়ে ঠায় দাঁড়িয়ে রইলাম। তাকে সুস্থভাবে বের হয়ে আসতে দেখে একটা দীর্ঘ নিঃশ্বাস নিলাম। এখন কিছুটা শান্তি লাগছে। হিউনকি ছেলেটাকে একটা ট্যাক্সিতে তুলে দেওয়ার পর আমাদের দেখতে পেল। জিউন আর আমি একসাথেই দাঁড়িয়েছিলাম। হিউনকি তার শার্টের কলার ঠিক করতে করতে হাসি মুখে আমাদের সামনে এসে দাঁড়িয়ে বলল, ওই ইউজি ইসবার, তোমরা এখানে কেন? জিউন বলল, শাহজগুনান জিল আল হাসানান জেউজেউস আইনায়গো ও নিউই বিবার। ভেবেছিলাম যে তুই অ্যাক্সিডেন্ট করেছিস, তাই এসেছি। হিউন বলল, এই জন্মা লিবি বাক্কা হয়মান নারো গ্যাঁচানে। ও তাই নাকি? কিন্তু আমি তো ঠিকই আছি। আমি রাগ নিয়েই বললাম, জোনাজিলের গয়ু ড্যানিল সুপ সেয়াবি বাক্কা ওই জোনায়েল বার্জি মোশায় সাবি বাক্কা ডালান শ্যাম আয়না হিউডি জোনায়েল গয়েসানানি এনএন মোসিবি বাক্কা। ফোন কি তোমার কাছে রাখতে পারো না? কেন তুমি কল রিসিভ করনি? অন্য কারো হাতে কেন তোমার ফোন ছিল? হিউন কি বলল, ও জেনএন জোনগ জাংজনডয়জি এনার্জি ডিমানিনা জোনায়েল ডাল উৎসাবিবার ডংসিন আই জোনহায় সিলটি নানায়ান হং সে লিগাজরা। ও সে আমার ফোন নিয়েছিল কারণ তার ফোনে চার্জ ছিল না। তুমি যখন কল করেছিলে তখন আমি ওয়াশরুমে গিয়েছিলাম। আমি বললাম, ওই জোনায়েল ট্যাগওয়ানান গোস আই উত্তাওজিয়া বিভাক্কা সিলজেলো সেজগো বালসিংহামিও নোত্তাওজেলি বিভাক্কা। কেন কেন ফোন সাথে রাখো না? যদি সত্যিই কোনো দুর্ঘটনা ঘটত? হিউন বলল, জোয়েসং হাইউ ডাসিনিয়ান এলো নীল আয়ুব সিল গইউ ইজিবুটোয়ানান হালু 24 সিগান হিউডি জোনায়েল হিউডি এজেসা বিবার নানায়ান হং সিলগুয়া হং সিলি জোনাজিলের গয়ে সিল গোসিল গ্যাঁচানে। আমি দুঃখিত, আর এরকম হবে না। এখন থেকে দিনরাত 24 ঘন্টায় ফোন সাথেই রাখবো। গোসলখানার টয়লেট সবখানেই ফোন সাথে রাখবো, ঠিক আছে? হিউনকির ফোন টয়লেট গোসলখানাতে নিয়ে যাওয়ার কথা শুনে হাসি পাচ্ছিল, তবুও হাসলাম না। তিনজন মিলে আবার ভার্সিটিতে ফিরে আসলাম। আমি আর হিউনকি ভার্সিটিতে ফিরে আসার পর আর তেমন কোনো কথা হয়নি। ক্লাস শেষ হওয়ার পর বাসায় ফিরে আসি। আজকে আর আড্ডা দিতে ইচ্ছা করলো না। রাতে ল্যাপটপ সামনে নিয়ে বসে আছি, গল্প লিখব তাই, কিন্তু কিভাবে শুরু করব সেটাই ভাবছি। এমন সময় জিউন কল করলো। জিউন বলল, বেবি তুমি গল্পের পরের পর্ব দাওনি কেন? সে কথাগুলো তার নিজস্ব ভাষাতেই বলছিল। সে বাংলা বোঝে এবং পড়তেও জানে। তার বাবা নাকি বাঙালি, তবে সে ইন্ডিয়ান। বাংলা পড়তে পারে বিধায় আমার সাথে তার সখ্যতা হয়েছে। এমনকি সে আমার লেখা রেগুলার পড়ে। আমি বললাম, লিখতে বসেছি, কিন্তু এখনো লেখা শুরু করিনি। তাড়াতাড়ি লিখে ফেলো। দেহানের প্রপোজের পর কি হলো সেটা তাড়াতাড়ি লিখো। দেহান তো মারা যাবে। স্বপ্নে এমনই দেখেছি। জিউন চেঁচিয়ে বলল, যদি দেহানকে গল্পে মেরে দিয়েছ তো বাস্তবে হিউনকে আমি মেরে দেব। হিউনের সাথে দেহান কানেক্টেড নাকি? এমন কেন বলছো? আমি এতটাও বোকা না। আমাকে এত বোকা না ভাবলেও পারো। কুহু যে দুষ্টুমিগুলো দেহানের সাথে করেছে, অ্যাকচুয়ালি এসব দেহান তোমার সাথে করেছে। আমি এর বড় প্রমাণ। বিশেষ করে হিউন, তোমার চুলে চুইংগাম লাগানোর পর তোমার লম্বা চুলগুলো কেটে অর্ধেক করে ফেলেছ। যেখানে গল্পে কুহু পিটুনি খেয়েছে, সেখানে বাস্তবে হিউন প্রফেসরের কাছে বকুনি খেয়েছে। দেহান আর হয়েছে হয়েছে, থেমে যাও এবার। মনে হচ্ছে মন্ত্রী সভায় ভাষণ দিতে এসেছ। ঠিক আছে, থেমে যাচ্ছি।
তবে দেহানকে যেন কুহুর সাথে জুটি করা হয়, নয়তো তোমার খবর আছে। হিউনকে সব বলে দেব। তাকে আবার কি বলবে? কোনো উল্টাপাল্টা কথা বলতে যেও না প্লিজ, তাহলে আমার মাথা খারাপ করে দেবে। আমি চাই না কোনো ভুল বোঝাবুঝি হোক। এতে ভুল বোঝাবুঝির কি আছে? অন্য কেউ না জানলেও আমি জানি যে দেহান আর হিউন একই ব্যক্তি। তুমি হিউনকে কল্পনা করে দেহানকে তৈরি করেছো, কিন্তু তুমি হিউনের করা কিছু কাজ কারবার দিয়েছো কুহুর চরিত্রে, আর তোমার বিহেভিয়ার দিয়েছো দেহানের মাঝে। হ্যাঁ তাই তো। তুমি তো দেখছি সব জানতা লেডিস উইকিপিডিয়া। তোমার কাছে সব খবর জমা আছে। হয়তো একটু কম বুঝতে পারি, কিন্তু আমি গাধি নই। এই যে বললে তুমি স্বপ্নে দেহানকে মারা যেতে দেখেছো, তাই গল্পে এটাই লিখবে। কিন্তু আজকে আমি ক্লিয়ার একটা বিষয় দেখলাম যে তুমি হিউনের জন্য কতটা চিন্তা করো। যখন শুনলে হিউন হাসপাতালে, তখন তুমি তোমার স্বপ্নের কথা ভেবে আরো বেশি চিন্তিত হয়ে পড়লে যে যদি হিউনের সত্যই কিছু হয়ে যায়। হাসপাতালের নাম না জেনেই ছুটেছিলে হিউনের খোঁজে। আসলে তোমার কি আরো কিছু বলার আছে? ফোন না রাখলে কিন্তু আমি গল্প লিখতে পারবো না। ঠিক আছে, আমি আর কথা বাড়াচ্ছি না। যেগুলো বলেছি সেগুলো যাতে মনে থাকে। জিউন ফোন রেখে দিলে আমি লিখতে মনোযোগী হই। লেখা শুরু করলাম। কুহু, আজকে আমি এখন এখানে সবার সামনে দাঁড়িয়ে তোকে প্রস্তাব দিতে চাই। তুই কি আমার হাত ধরে পুরোটা জীবন হাঁটতে পারবি? তুই কি আমার জড়িয়ে সুখ দুঃখের ভাগিদার হবি? তুই কি আমার অর্ধাঙ্গিনী হবি? কথাগুলো এক নাগারে বলে একটু থামলো দেহান ভাইয়া। পুরো কথার সময়টুকুতেই কাজ ছিল, কিন্তু ঠোঁটে জোর করে হাসির রেখা টেনে রেখেছিল। কথাগুলো বলার পর আমার সামনে দুই হাঁটু গেড়ে বসে আরো জোরে কেঁদে দিল দেহান ভাইয়া। সাথে হাসতেও চাইছিল, কারণ এতদিনের জমানো কথাগুলো সে আমাকে বলতে পেরেছ। আমিও কাঁদছি। উপস্থিত অনেকের চোখেই পানি। ছেলেদের আমরা সচরাচর কাঁদতে দেখি না, কিন্তু যখন ছেলেরা কাঁদে তখন মনে হয় যে কষ্টে সবকিছু এলোমেলো হয়ে যায়। এই প্রথম কাঁদতে দেখলাম দেহান ভাইয়াকে। এই মুহূর্তে আমি তাকে ঠিক কি বলবো বা কিভাবে বললে সে খুশি হবে আমি ঠিক বুঝে উঠতে পারছি। সবার চোখে পানি আর মুখে হাসির সংমিশ্রণে এ যেন এক অন্যরকম মুহূর্ত। এখন ইচ্ছে করছে কাউকে জড়িয়ে ধরে কিছুক্ষণ ইচ্ছে মতো কান্না করতে। ওই মুহূর্তে রুবা কোথা থেকে যেন আমার সামনে এসে দাঁড়ালো। আমার দিকে দুহাত মেলে দিয়ে বলল, ভালো করে কাঁদতে চাও? তাহলে চলে আসো। আমি তার কাছে যাব কিনা সেটা ভাবতে 2 সেকেন্ড সময় নিয়েছি। তারপর ছুটে গিয়ে রুবাকে জড়িয়ে কিছুক্ষণ কান্না করেছি ইচ্ছে মতো। এটা কোনো দুঃখের কান্না ছিল না। এটা ছিল কোনো না পাওয়া বস্তুকে অপ্রত্যাশিত ভাবে পেয়ে যাওয়ার জন্য সুখের কান্না। ততক্ষণে দেহান ভাইয়া উঠে দাঁড়িয়েছে। মিনিট খানেক পর রুবাকে ছেড়ে দাঁড়িয়েছি। তখন দেহান ভাইয়া তার পকেট থেকে টিস্যু বের করে আমার দিকে এগিয়ে আসলেন। এগিয়ে এসে আমার থুতনিতে ধরে টিস্যু দিয়ে চোখ মুছে দিলেন, অথচ তার চোখ এখনো ভেজা। দেহান ভাইয়ার এমন যত্ন ব্যবহার দেখে যেন আরো কান্না পাচ্ছিল। কখনো ভাবিনি যে এই মানুষটা এতটা যত্নশীল। এটাও ভাবিনি যে সে আমার থেকেও আমাকে বেশি ভালোবাসেন, আমার থেকেও বেশি কষ্ট পুষেছেন মনের মাঝে। চোখের পানিতে ভেজা টিস্যুটা উনি না ফেলে নিজের পকেটে রেখে দিলেন। আমি যেন আজকে ওনাকে যত দেখছি ততই অবাক হচ্ছি। দেহান ভাইয়া 2 পা পিছিয়ে গেলেন। দিগন্ত ভাইয়া এগিয়ে এসে দেহান ভাইয়ার হাতে রিং বক্স দিয়ে আব্বু আম্মুর সাঁতালো। রুবাও পাশ থেকে চলে গিয়েছে। দেহান ভাইয়া বক্স থেকে আংটি বের করে আমার দিকে এগিয়ে দিয়ে বলল, তুমি কি আমাকে গ্রহণ করবে? এই প্রশ্ন আমি করব না, কিন্তু হ্যাঁ আমি অনুরোধ করছি, দয়া করে আমাকে গ্রহণ করো। তোমাকে অনুরোধ করছি বলে ভেবো না যে তোমার কাছে না বোধক কোনো শব্দে অপশন আছে। কুহু একমাত্র দেহানের। হাতটা বাড়িয়ে দাও প্লিজ। একবার শুধু অধিকার দাও। কথা দিচ্ছি ছেড়ে যাব না কখনো। দেহান ভাইয়ার এই কান্না মাখা গলায় তুমি ডাকটা খুব আকর্ষণ করছে আমায়। কখনো তুমি করে ডাকেনি। আজ এভাবে তার মুখ থেকে শোনায় যেন আমার মনের ভেতর অন্যরকম অনুভূতি হচ্ছে।
যে অনুভূতির সাথে আজ আমি নতুন করে পরিচিত হচ্ছি। আমার মুখ দিয়ে কোনো আওয়াজই আসতে চাইছে না, কিন্তু দিহান ভাইয়ের কথাগুলোর উত্তর তো দিতে হবে। লোকটা ফ্যাচল ফ্যাল করে তাকিয়ে আছে আমার দিকে উত্তরের আশায়। আমি মাথা নেড়ে তাকে নিজের করে পাওয়ার সম্মতি জানালাম। হাত বাড়িয়ে দিলাম আংটি পরানোর জন্য। দিহান ভাইয়া এমন একটা হাসি দিলেন যে দেখে মনে হচ্ছে তিনি যুদ্ধ জয় করে ফেলেছেন। আংটি পরানো শেষে তিনি হাসতে হাসতে কেঁদে দিলেন। লোকটা আজকে মনে হয় সারা জীবনের কান্না একেবারেই কেঁদে শেষ করে ফেলবেন। দিগন্ত ভাইয়া আরেকটা রিং বক্স এনে আমার হাতে দিয়ে বললেন, মনে হচ্ছে তোরা দুজন আজকে আমাদের ডুবিয়ে ফেলবি তোদের চোখের পানিতে। এই যে আংটি, দিহানকে পরিয়ে দিয়ে আবার গিয়ে মেকআপ করবি। কি হাল করেছিস চেহারার। আংটি পরানো শেষ হলে সবাই হই হুল্লোড় শুরু করে। আমাকে নিয়ে গিয়ে মেকআপ ঠিক করিয়ে আনা হয়। তারপর দুইজনকে পাশাপাশি বসিয়ে বিয়ের শুভ কাজ সম্পন্ন করা হয়। আমি কখনো ভাবিনি যে এমন করে নিজের ভালোবাসার মানুষটাকে পেয়ে যাব। যখন সবাই খেতে বসি তখন দিহান ভাইয়া আমাকে খাইয়ে দিতে চাচ্ছিলেন, কিন্তু আমার বেশ লজ্জা লাগছিল সবার সামনে খেতে। সবার ফোকাস শুধু আমাদের দুজনের উপরেই। ফুপি মানে আমার শাশুড়ি বলল, বাহ আমার ছেলে তো দেখছি পুরোই রোমান্টিকের কৌটো। এতদিন তো বুঝতেই পারিনি। দিগন্ত ভাইয়া বলল, বুঝতে হবে এটা কার ছেলে। আব্বু বললেন, এ হাসছেন আমার বুদ্ধিধর ছেলে। তা আমার গুণধর পুত্র, তুমি কবে বিয়ের মতো মহৎ কাজটা সারবে? তোমার ছোট বোনের তো ঝামেলা মিটে গেল। দিহান ভাইয়া আব্বুকে মানে তার শ্বশুরকে বলল, আব্বু আপনি কি আমাদের বিয়েকে ঝামেলা বললেন? দিহান ভাইয়া এমন ভাবে আমার আব্বুকে আব্বু বলে ডাকলো যে শুনে মনে হচ্ছে সে আগে থেকেই আব্বু ডেকে অভ্যস্ত। আমাকে এই মুহূর্তে ফুপা ফুপিকে আব্বু আম্মু ডাকতে বললে একটু ইতস্তত বোধ হবে, কিন্তু দিহান ভাইয়ার মনেই হচ্ছে না সেরকম কিছু। আমি তাকে এটা জিজ্ঞেস করার জন্য তাকে ডাকলাম, দিহান ভাইয়া। দিহান ভাইয়া আমার দিকে ফিরে একগাল মুচকি হাসি দিয়ে বলল, আমি এখন আর তোমার ভাইয়া হই না মাই ডিয়ার ওয়াইফ। আমি এখন আর তোমার ভাইয়া হই না মাই ডিয়ার ওয়াইফ। এই কথা শুনে আমি মাথা নিচু করে হেসে দিই। সত্যিই তো, এখন তো আর ভাইয়া ডাকা যাবে না। ফুফাতো ভাই যখন রোমান্টিক হাসবেন তখন। উপোস। লাইনটা মনে হচ্ছে কোনো গল্পের শিরোনাম ছিল। দিহান ভাইয়াকে আস্তে করেই জিজ্ঞেস করলাম, আচ্ছা বেশ ভাইয়া ডাকবো না, তাহলে কি বলে ডাকবো? তখন দিহান ভাইয়া বলল, যা ইচ্ছা ডাকবে, তবে ভাইয়া ডাকবে না। আমি বললাম, তাহলে আপনাকে ওপ্পা বলে ডাকি। দিহান ভাইয়া বলল, এই খবরদার বলছি, এসব ওপ্পা টপ্পা ডাকবে না। দিগন্ত তোমার ওপ্পা হয়, আমি না। তুমি কি ভেবেছ হুম? ভেবেছ আমি ওপ্পা মানে জানি না? কি ডাকবে সেটা না হয় পরেই তোমাকে শিখিয়ে দেব। এখন কি বলতে চেয়েছো সেটা বলে ফেলো। আমি বললাম, আচ্ছা আপনি আপনার শ্বশুরকে এত নির্দ্বিধায় কিভাবে আব্বু ডাকছেন? আগে থেকে প্র্যাকটিস করেছিলেন নাকি? দিহান ভাইয়া বলল, অফকোর্স মাই লেডি। বিয়ের তারিখ ঠিক হওয়ার অনেক আগে থেকেই আব্বু ডাকা শুরু করেছি। আমাকে এড়িয়ে যেতে চাইলে আরো বেশি করে আব্বু ডেকেছি। এমনকি ওনার অফিসে গিয়েও আব্বু ডেকেছি। অফিসের সবাই জানে যে আমি ওনার মেয়ের ওয়ান অ্যান্ড অনলি হাজবেন্ড। বাসার সবাই সবকিছুই জানে, শুধু তুমি বাদে। এসব কথার ফাঁকে আমার আম্মু বলে উঠলেন, কিসব গুজুর গুজুর ফুসুর ফুসুর করছিস? এসব কথা বলার জন্য অনেক সময় পাবি। এখন খাবার খাওয়া শেষ কর তাড়াতাড়ি। বাসায় ফিরতে হবে না নাকি? আমাদের অনুষ্ঠান শেষ করে বাসার দিকে রওনা দিই। আসার সময় যেমন বরের গাড়িতে করে এসেছিলাম, এখনো সেই গাড়িতে যাচ্ছি, তবে এখন ভিন্ন সম্পর্কে। দিগন্ত ভাইয়াও সাথে ছিল, তবে এবার সে সামনের সিটে বসেছে। আমার প্রিয় স্বামী আমার হাত ধরে বসে আছেন। তার হাত ঘামার জন্য আমার হাতও ভিজে যাচ্ছে। আমি আস্তে করে জিজ্ঞেস করলাম, আপনার এত হাত ঘামছে কেন? আপনি কি নার্ভাস? দিহান আমার দিকে হেসে দিয়ে বলল, না, কে বলেছে আমি নার্ভাস? আমার গরম লাগছে তাই হাত ঘামছে। আমি বললাম, দিগন্ত ভাইয়াকে কি বলবো এসি বাড়িয়ে দিতে? দিহান বলল, না লাগবে না।
এসি বাড়ালে তোমার ঠান্ডা লাগবে। আমি বললাম, কিন্তু আপনার তো গরম লাগছে। তেহান বলল, ব্যাপার না, এই যে তোমার হাত ধরে রেখেছি তাতেই হবে। অনেক দিনের পেইন গুলো ঘাম হয়ে বের হয়ে আসছে, কারণ আমার কাছে এখন পেইন কিলার আছে। আমি হেসে হেসে তাকে বললাম, তাই নাকি? পেইন ঘাম হয়ে বের হয়? বাহ, লাভ সায়েন্টিস্ট তেহানের লজিক। তেহান বলল, মাই লেডি, লাভ সায়েন্টিস্ট হতে আমার কোনো আপত্তি নেই। আমি যদি সায়েন্টিস্ট হই তবে শুধু তোমার লাভ সায়েন্টিস্ট হব। জানো, ভালোবাসা হচ্ছে পেইন কিলারের মতো। এই যে আমার যত পেইন ছিল সেই সবগুলো পেইন এখন রিলিফ হয়ে গিয়েছে, কারণ আমি আমার পেইন কিলার মানে আমার ভালোবাসা, মানে আমার প্রিয় স্ত্রী, মানে আমার কুকুকে আমি পেয়ে গিয়েছি। আমি হেসে বললাম, কথার মাঝে এতগুলো মানে শব্দ কেন? তেহান মুচকি হেসে বলল, হয়তো কারণ আছে, তবে আমি সেটা এখন জানি না। জানলেও এখন সব এলোমেলো। যদি গুছিয়ে বলতে পারি তখনই না হয় বলবো। আমি হেসে দিয়ে তার কাঁধে মাথা রাখলাম। কারো কাঁধে মাথা রাখাতে অন্যরকম এক প্রশান্তি আছে। তেহান আর কুকুর হ্যাপি এন্ডিং ঘটিয়ে লেখার সমাপ্তি দিলাম আপাতত। তবে তাদের গল্প এখনো শেষ হয়নি। গল্প পোস্ট করে দিয়ে উঠে পড়লাম। একটু ক্ষুধা লেগে গিয়েছি, শোয়ার আগে কিছু খাওয়া দরকার। ইনস্ট্যান্ট নুডলস ছাড়া এই রাতের বেলা আর কিছু রান্না করার ইচ্ছে নেই। আজকে একটু বেশি ঘুম পেয়েছে, তাই আর বেশি রাত জাগবো না। আমি এখন এখানে একাই থাকি। যে রুমমেট ছিল সে সপ্তাহখানেক আগে অন্য জায়গায় শিফট হয়ে গিয়েছে। একা থাকা কিছুটা বোরিং। ভাবছি আরেকজন রুমমেট নেব। একা থাকলে টাকাও বেশি খরচ হবে। যে পার্ট টাইম জবটা ছিল সেটা আপাতত নেই। যত তাড়াতাড়ি সম্ভব আরেকটা পার্ট টাইম জব জোগাড় করতে হবে। নুডলস অর্ধেক খাওয়া হতেই ফোনে কল আসলো। খাবার রেখে কল রিসিভ করতে গেলাম। জিউন কল করেছে। হ্যাঁ জিউন, বলো। আজ ঝুমুর রাখো এসব হ্যালো ট্যালো। এখন তাড়াতাড়ি রেস্টুরেন্টে চলে আসো। গত সপ্তাহে যেটাতে এসেছিলাম সেটাই। এটাতে ওখানে কেন যাব? জরুরি কিছু? হ্যাঁ হ্যাঁ, খুব জরুরি। হঠাৎ করে এত জরুরি কেন? ওখানে যেতে যেতে তো আমার প্রায় 12টা বেজে যাবে। এমনিতেই আজকে খুব ঘুম পেয়েছে। উফ অফ। জরুরি ব্যাপার বলছি তো। হিউনের কিছু হলে পরে কিন্তু আমাকে কোনো দোষ দিতে পারবে না। হিউনের কিছু? পুরো কথা বলার সুযোগ হয়নি, তার আগেই কল কেটে দিয়েছে। হিউনের কিছু হলে মানে কি? আসলে কি হয়েছে? বা এত রাতে কেনই বা আমাকে সেখানে যেতে হবে? উফ, তাড়াতাড়ি বের হতে হবে। খাবার না খেয়েই ঝটপট বের হয়ে গেলাম। এখন ট্যাক্সিও পাওয়া মুশকিল। প্রায় আধ ঘন্টা হয়ে যাচ্ছে দাঁড়িয়ে আছি। ভাগ্যক্রমে পেয়ে গেলাম ট্যাক্সি। ড্রাইভারকে বললাম যত তাড়াতাড়ি সম্ভব সেই ঠিকানায় যেতে। পৌঁছানোর পর জিউনকে আর কল না করে ডিরেক্টলি ভেতরে ঢুকে গেলাম। ঢোকার পর কিছুটা অবাক হলাম। রেস্টুরেন্টের লাইট সব অফ ছিল। মনে মনে ভাবছি যে রেস্টুরেন্ট কি অফ করে দেয়া হলো নাকি। ঘড়িতে সময় দেখলাম তখন ঘড়ির কাঁটা রাত 12টা ছুঁই ছুঁই করছে। মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করে একটু এগিয়ে গিয়ে জিউনকে কল করলাম, কিন্তু জিউন কল রিসিভ করলো না। জিউন কল রিসিভ না করায় হিউনকে কল করলাম, কিন্তু সেও কল রিসিভ করলো না। বেশ চিন্তায় পড়ে গেলাম। রেস্টুরেন্ট থেকে বের হয়ে আসলাম। যেমন চিন্তা হচ্ছিল তেমন রাগও হচ্ছিল। জিউনের উপর বেশ রাগ হচ্ছিল, কারণ এখানে এসে যদি কাউকেই না পেলাম তাহলে আমাকে এত রাতে হিউনের কিছু হয়ে যেতে পারে এই ধরনের কথা বলে বের করে আনার মানে কি? মনে হচ্ছে আমার দুর্বলতার সুযোগ নিচ্ছে। হঠাৎ ফোনে মেসেজ আসে রেস্টুরেন্টের পিছনের রাস্তায় যেতে। এই জিউনকে সামনে পেলে কি যে বলবো আমি জানি না। আমার সাথে কি সে প্র্যাঙ্ক করছে? নিজে নিজেই এসব বক বক করতে করতে গেলাম রেস্টুরেন্টের পিছনের রাস্তায়। পেছনের রাস্তাটা আমার একটা প্রিয় রাস্তা বলা চলে। তার কারণ আছে অবশ্য। রাস্তার দুপাশে হিজল ফুল গাছ আছে।
লাল রঙের ফুল দিয়ে পুরো রাস্তা রক্তিম হয়ে থাকে। এর উপর দিয়ে হেঁটে যেতে ভীষণ ভালো লাগে। দিনের আলোতে বেশ ভালো লাগে, তবে রাতে তেমন একটা লাইট ঝালানো থাকে না এখানে। নিয়ন আলো থাকে যাতে কেউ রোমান্টিক মুডে হাঁটতে পারে। রাস্তার কাছে যাওয়ার পর কিছুটা ভয় পেলাম, কারণ আজ কোনো লাইটই ঝালানো ছিল না। এতক্ষণ খেয়াল করিনি নিজে নিজে বকবক করার জন্য। ফোনের লাইট অন করতে যাব এমন সময় আলো জ্বলে উঠল, হরেক রঙের আলো। যেই আলোগুলো আমার ভীষণ পছন্দের। এগিয়ে যেতেই দেখলাম রাস্তার মাঝে একটা টেবিল সুন্দর করে সাজানো। চারপাশ থেকে আওয়াজ আসলো কোরিয়ান ভাষার উইসেস। ছ্যাংইল চুকা হাম ভাডা, ছ্যাংইল চুকা হাম ভাডা, জিগাই সেউ ইউ ইয়াই সেউ, ইলিয়াসে র্যাং হাম ভাডা, কট্টিবডাডা গোকি, বিউবোডাডো বার্গি, এসেজারাইউম গাম হাজে, হ্যাপি বার্থডে টু ইউ। এগিয়ে আসলো হিউন, জিউন, ক্লাসমেট, ফ্রেন্ড আর রেস্টুরেন্টের কর্মচারীরাও। আমি এত অবাক কখনো হয়নি। আজ যে আমার জন্মদিন, কিন্তু আমার নিজেরই মনে ছিল না নিজের পছন্দের জায়গায় এভাবে সারপ্রাইজ হব ভাবিনি। খুশিতে কান্না পেয়ে যাচ্ছে। হিউন কেক নিয়ে রাখলো টেবিলের উপর। জিউন আমাকে জড়িয়ে বার্থডে উইশ করলো আরেক দফা। সবাই একে একে উইশ করলো গিফট সহ। শেষ আসলো হিউন, তার হাতে বর্ষর গিফট দেখে ভাবলাম কি হতে পারে এত বড় গিফট। খুব আনন্দ করলাম আমি। ভীষণ ভালো লেগেছে, যা বলে অনুভূতি প্রকাশ করতে পারছি না। অনুষ্ঠান শেষ হতে অনেক দেরি হয়ে গেল। এত রাতে গাড়ি পাওয়া অসম্ভব। যে যার বাহন নিয়েই এসেছিল। সবাই চলে গেলে বাকি রইলাম আমি, জিউন আর হিউন। প্ল্যান করা হলো যে তিনজনেই এক বাইকে যাব, তবে জিউনের বাসা কাছে হওয়ায় তাকে আগে বাসায় পৌঁছে দিয়ে তারপর আমাকে পৌঁছে দেয়া হবে। কিন্তু এতগুলো গিফট নিয়ে যাওয়া কিছুটা বেচলাম। হঠাৎই প্ল্যান চেঞ্জ করে ফেলা হলো। জিউন বলল, আজকে না হয় ঝুমুর আর হিউন আমাদের বাসা দেখতে গো। কোনো প্রবলেম হবে না। যেতে না চাইলেও অবশেষে গেলাম জিউনের বাসাতেই। ফ্রেশ হওয়ার পর আমি গেলাম জিউনের সাথে শুতে। হিউনকে দেয়া হলো জিউনের ছোট ভাই কি হিউনের সাথে। জিউন বলল, ঝুমু বেবি চল হিউনের গিফট আনপ্যাক করা যাক। আমি বললাম, এখন ভীষণ ঘুম পেয়েছে, রাত ফুরোতে দেরি নেই, ঘুমিয়ে পড়ো, সকালে দেখা যাবে। আরে না, এখনই দেখব। ঠিক আছে, তুমি খুলে দেখো, আমি ঘুমাবো। জিউন উঠে গিয়ে গিফট বক্স আনপ্যাক করলো। খোলার পর বক্স বিছনায় নিয়ে এসে নিজে হেসে গড়াগড়ি খেতে খেতে বলল, বেবি, না দেখলে পুরোই মিস করবে। আমি উবু হয়ে শুয়েছিলাম। মাথা তুলে তাকিয়ে দেখি সে কি চুইংগাম। আমি উবু হয়ে শুয়েছিলাম। মাথা তুলে তাকিয়ে দেখি সে কি চুইংগাম। জিউন আর আমি এখন এই 5 বক্স চুইংগাম নিয়ে বসে আছি। জিউন এখনো হাসছে। আমি ভাবছি এতগুলো চুইংগাম কি করব। সবগুলো কি বেচে দেব নাকি সবাইকে বিলি করে দেব। জিউন হাসতে হাসতে বলল, মনে হচ্ছে তোমার লেখা গল্প এবার বাস্তবে পরিণত হতে যাচ্ছে। আমার এখন সন্দেহ হচ্ছে, নিশ্চয়ই হিউন তোমার লেখা গল্প করে। নয়তো এই চুইংগাম দেয়ার আইডিয়া আসবে কোথা থেকে। জিউনের কথা শুনে আমারও কিছুটা সন্দেহ হলো। সত্যিই তো, গল্প না পড়লে চুইংগাম গিফট করার কথা মাথায় আসলো কিভাবে। তাও আবার 5 বক্স চুইংগাম। বক্স সাইড টেবিলে রেখে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে তিনজনই দেরিতে ঘুম থেকে উঠলাম, যার কারণে ক্লাস মিস হয়ে গেল। জিউনের মা বাবাও বাসায় ছিলেন না যে আমাদেরকে ডেকে দেবেন। আমি আর জিউন ফ্রেশ হওয়ার পরে হিউন বাথরুমে গিয়েছিল ফ্রেশ হতে। আমি আর জিউন খাবার টেবিলে গিয়েছি ব্রেকফাস্ট করতে। হঠাৎই জোরে সোরে চিৎকার আসলো বাথরুম থেকে। বাথরুম থেকে ছুটে বের হয়ে এসে আমাকে জিজ্ঞেস করছে তার মাথার চুল দেখিয়ে, ঝুমুর তুমি করেছো এইটা? হিউনের দিকে না তাকিয়েই বললাম, কি করেছি আমি? জিউন হিউনের দিকে তাকিয়ে হাসা শুরু করলো। হিউন বলল, ঝুমুর তুমি আমার চুলে চুইংগাম লাগিয়েছো কেন? আর কখন লাগিয়েছো এটা?
আমি অমলের মুখে দিয়ে তার দিকে তাকিয়ে বললাম, তুমি আমার লেখা গল্প পড়েছো তাই না? সেই অনুযায়ী তুমি আমাকে চুইংগাম গিফট করেছো, তাই আমি সেই কাহিনী অনুসরণ করে তোমার চুলে চুইংগাম লাগিয়ে দিয়েছি। অন্তত তোমার মাথায় এতটুকু বুদ্ধি রাখা উচিত ছিল যে আমাকে চুইংগাম গিফট করার জন্য চুইংগাম তোমার যে কোনো বিপদ ডেকে আনতে পারে। হিউন বলল, আচ্ছা তাই। দরজা তো আটকানো ছিল, কখন লাগিয়েছো এটা? আমি বললাম, যখন জিউনের ভাই তোমার আগে ঘুম থেকে উঠে বের হয়ে গিয়েছে তখন তো দরজা খোলাই ছিল। জিউন হাসতে হাসতে বলল, হিউন ব্রো, তোমার বুঝতে হবে যে ঝুমুর বেবি কুহু দিহানের ক্রিয়েটর। এর মাথায় যতগুলো কুবুদ্ধি আছে সেগুলো তুমি ভাবতেও পারবে না। এই কথা বলে জিউন ঘরে চলে যায়। হিউন ঠায় দাঁড়িয়ে আছে। আমি আর কোনো কথা না বলে খাবার খাওয়া শেষ করে উঠে দাঁড়ালাম ঘরে যাওয়ার জন্য। আমি একটু আন্দাজ করতে পারিনি যে হিউন এমন একটা কাজ করে বসবে। চলে যাওয়ার জন্য পা বাড়াতেই হিউন আমাকে টান দিয়ে তার দিকে ঘুরিয়ে ঘাড়ে এক কামড় বসিয়ে দিল। হঠাৎ এমন ঘটে যাওয়া ঘটনায় আমি এতটাই অবাক যে ঠিক কি রিয়েক্ট করবো বুঝতে পারলাম না। স্ট্যাচু হয়ে বড় বড় চোখ করে দাঁড়িয়ে রইলাম। হিউন আমার দুগালে হাত রেখে বলল, আমি দিহান নই। আমার জিনিস আমি জোর করে হলেও নিয়ে নেব, অন্য কারো বাধা মানব না। এই যে ঘরে এখন যেই কাজটা করেছি, পরের বার কোথায় দাগ বসাবো আমি নিজেও জানি না। কথাগুলো বলে হিউন চলে গেল। আমি ঘাড়ে হাত রেখে চেয়ারে বসে পড়লাম। আমি বুঝে গিয়েছি এই কাহিনী গল্পের লাইন অনুসরণ করবে না। তাহলে আমি কি করব? ওর কাছ থেকে পালানো হয়তো অসম্ভব হয়ে যাবে আমার জন্য। হিউন তার বাইকে করে আমাকে বাসার সামনে এনে নামালো। নামানোর পর গিফট বক্সগুলো সে নিজের হাতে নিয়ে নিল। আমি চাইনি সে আর এগিয়ে আসুক। হিউন বলল, ভেতরে যেতে না দিলে দরজার সামনেই দাঁড়িয়ে থাকবো। অগত্যা তাকে ভেতরে আসতে দিতে হলো। তাকে বসতে দিয়ে এক গ্লাস পানি এনে হাত ধরিয়ে দিয়ে বললাম, পানি খেয়ে ভালো ছেলের মতো বের হয়ে চলে যাও। এই বলে চলে আসতে নিচ্ছিলাম, এমন সময় সে গ্লাস রেখে উঠে দাঁড়িয়ে বলল, আমি ভালো ছেলের মতো যদি না যাই তবে কি হবে? আমি তার দিকে ফিরে বললাম, যাবে না মানে? হিউনে গিয়ে এসে আমাকে জড়িয়ে ধরল। এক হাত আমার কোমরে, আরেক হাত দিয়ে মাথার পেছনে ধরেছে। তার কপালে আর নাকে আমার নাক আর কপাল ছুঁয়ে রেখেছে। এই মুহূর্তে মনে হচ্ছে আমি নিঃশ্বাস নিতে ভুলে গিয়েছি। হৃৎপিণ্ডটা খুব জোরে লাফ ডাব করে পাম্প হচ্ছে। হিউন বলল, মনে আমি তোমার হার্টবিট গুলো শুনতে পাচ্ছি। ঝুমুর, আমি চাই এই হার্টবিট শুধু আমার জন্যই হোক। আমি চাই তোমার শরীরে শুধু আমার স্পর্শের বিচরণ হোক। আমি চাই তোমাদের ঘ্রাণ শুধু আমার দেহেই লেগে থাকুক। আমি চাই তোমার সবটুকু ভালোবাসা শুধু আমার জন্যই হোক। তোমার সব আবদার আমার কাছে আসুক। আরো অনেক কথা যেগুলো বলতে থাকলে আজ শেষ হবে না। আজ তোমার জন্মদিনে আমার একটা প্রস্তাব আছে। আমি চাই না তোমাকে প্রেমের প্রস্তাব দিতে। হিউন যখন বলল, আমি চাই না তোমাকে প্রেমের প্রস্তাব দিতে, তখন আমি ভাবছিলাম এতক্ষণ যে কথাগুলো বলল তাহলে সেগুলো কিসের প্রস্তাব ছিল। সে অবশ্যই বুঝতে পারছে যে আমাকে এভাবে জড়িয়ে থেকে তার মৃদু স্বরের কথাগুলো আমার মনের গভীরে ঝড় বইয়ে দিচ্ছে। তাহলে এখন এই কথার মানে কি? হিউন আমাকে ছেড়ে দাঁড়িয়েছে। আমি বোকার মতো তার দিকে তাকিয়ে আছি। সে তার পকেট থেকে রিং বের করে হাঁটু গেড়ে আমার সামনে বসে বলল, আমার জীবনের সবটুকু আনন্দ তোমাকে দিতে চাই। তোমার জীবনের দুঃখগুলোকে আমার করতে চাই। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার সাথে থাকতে চাই। বিয়ে করবে আমায়? হিউনের এই আবেগ মাখা কথা মনে দাগ কাটছিল। হিউনকে আমি উত্তর দিলাম, হিউন তুমি জানো আমি অন্য ধর্মের কাউকে বিয়ে করতে পারবো না। আমি যাকে বিয়ে করব তাকে আমার ধর্মেরই হতে হবে। হিউন 2 সেকেন্ডের জন্য মাথা নিচু রেখে তারপর উঠে দাঁড়ালো আমার মুখোমুখি। হিউন বলল, আমি তোমার ধর্মাবলম্বী হতে রাজি। আমি বললাম, তাতে করে তোমাকে অনেক কিছু ত্যাগ করতে হতে পারে। ইতোমধ্যে তুমি দেখেছো আমার লাইফস্টাইল। হিউন বলল, আমি জানি তুমি কিভাবে চলো, কি খাবার খাও ইত্যাদি। আমি সবকিছু জেনেই রাজি হচ্ছি। আমি বললাম, সব মানলেও তোমার ফ্যামিলি মেবি রাজি হবে না। প্লাস আমার ফ্যামিলিও।
আমার ফ্যামিলির বিরুদ্ধে আমি যেতে পারবো না। হিউন বলল, আমার ফ্যামিলির ব্যাপারে আমি জানি, তারাও মত হবেন না। বাকি রইল তোমার ফ্যামিলি, তাদের রাজি করানোর দায়িত্ব আমার আর আমার ফ্যামিলির। আমি সব করতে রাজি, শুধু বলো তুমি রাজি কিনা। সাথে আরেকটা কথাও বলে রাখি, রাজি না হলেও অন্য কারোর হতে দেব না তোমাকে। এখন বলো। পড়াশোনা শেষ করে এখন আমি বাংলাদেশে আছি। আমি একা নই, হিউনও আছে। সেদিন তার প্রস্তাব প্রত্যাখ্যান করিনি, তবে শর্ত দিয়েছিলাম যে পড়াশোনা শেষ করে বাংলাদেশে এসে আমার ফ্যামিলিকে সে যদি রাজি করাতে পারে তাহলে আমি তাকে বিয়ে করতে রাজি। বিয়ের আগ পর্যন্ত কাউকে বলতে পারবে না যে আমরা রিলেশনশিপে আছি, এবং আমি যে কোনো সময় চুইংগাম দিয়ে তার বেহাল দশা করতে পারি যেগুলো তাকে সহ্য করতে হবে। হিউন সব কিছুই মেনে নিয়েছিল। প্রচুর জ্বালিয়েছি, তার সহ্য আর আমার প্রতি তার প্রচুর ভালোবাসা আছে বলতে হবে, নয়তো আজ আমরা এক বন্ধনে আবদ্ধ হতে পারতাম না। ও কুহু আর দেহানের কথা তো বলতে ভুলেই গিয়েছি। শেষে কি হয়েছিল জানেন? শুনুন তবে। কুহুকে বাসর ঘরে নেওয়া হয়। বেশ রাত করেই দেহানকে ঘরে যেতে দেয়া হয়। বেচারা তো পুরোই অস্থির হয়ে আছে কুহুর জন্য। ভেতরে ঢুকে যেই না দরজায় হাত দিয়েছে দেহান, অমনি হাতে চুইংগাম লেগে গিয়েছে। কুহু বিছানা থেকে উঠে দাঁড়িয়ে বলল, এটা আপনার দেরিতে আসার শাস্তি। দেহান বলল, ওরে আমার চুইংগামের রানী, এবার তো মাফ করো। এই চুইংগামের প্যারায় আমি ব্যর্থ। চুইংগামের বয়ানটা একবার পাই শুধু, দেখবে কি করি। কুহু নিজের হাত কোমরে রেখে বলল, বললেই হলো নাকি? বাকি যতগুলো চুইংগাম আছে সেগুলো দিয়ে আমি ততদিন আপনাকে জ্বালাতন করব যতদিন না সেগুলো শেষ হয়। দেহান বলল, আজকের রাতেও কি এই চুইংগাম নিয়ে ঝগড়া করবে? খুব তো জ্বালাতন করেছো, এবার একটু আদর করলেও তো পারো। কুহু বলল, না জনাব, আমি পারবো না। দেহান বলল, পারবে না তাই তো? কথা শেষ করেই এগিয়ে গিয়ে চুমু দিয়ে বসল কুহুকে। তারপর তারপর আর কি, যা হবার তাই হলো। তাদের সম্পর্ক এখনো তেমন টক ঝাল মিষ্টির মতোই রয়েছে, এখনো চুইংগামের আঠার মতো একে অন্যের সাথে লেগে থাকে। সমাপ্তি।